ধন্যবাদ। আমি মনে করি যে আপনারা সবাই অবহিত আছেন। তো আমরা কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের কার্যক্রম শুরু করব। আমরা প্রস্তুত। অনেকেই আসতেছে, পথে বলছে, জানাচ্ছে যে আমরা আসতেছি। তো তাদের জন্য আমাদের একটু সময় নেওয়া ভালো হবে। আজকে বিশেষ করে কাজকর্মের দিন, উইকেন্ড না, বিশেষ করে উইকেন্ড হলে আজকে এই সমস্যা হতো না, মানুষ আসতো। তবে একটা কথা বলছি, সব জায়গায় দেরি হয়। আমরা 1986-এ আমরা একটা ইন্টারন্যাশনাল সেমিনার করেছিলাম, যেটা হোটেল ইন্টারকন্টিনেন্টালে হয়েছিল। সেই ইন্টারকন্টিনেন্টাল হোটেলে প্রথম দিন, উদ্বোধনীর দিন, তাও 10 মিনিট দেরি হয়েছিল। ওই ইন্টারন্যাশনাল সেমিনারটা ছিল শার্কের উপরে বেস করে, এবং ওইটার স্পন্সর ছিল ইউনাইটেড নেশনস অ্যাসোসিয়েশন ফর বাংলাদেশ। সো ওই ইন্টারন্যাশনাল সেমিনারেও 10 থেকে 15 মিনিট দেরি হয়েছিল শুরু করতে। এবং পরের দিন আবার শুরু হলো পূর্বাণী হোটেলে। সেদিন দেখা গেল যে 1 ঘন্টার ভিতরে কেউ আসে নাই। সুতরাং আজকে আমরা এই যে আমাদের উপস্থিত আছে, আমরা শুরু করতে পারি। আমার মনে হয় যে কোয়ালিটি ইজ বেটার দ্যান কোয়ান্টিটি। যারা আসছে, যারা সময় মতো আসছে, আমি মনে করি যে আপনাদের হতাশা হওয়ার কিছু নেই। আপনারা আসছেন, আপনারা সময় মতো আসছেন, ভবিষ্যতেও আসবেন। হতাশা হওয়ার কিছু নাই যে না গেলে তো হয় না। আমরা শুরু করতে পারি। তবে যেহেতু বিকালবেলা, আমরা এত তাড়াহুড়া না করে একটু অপেক্ষা করি। তো আমি মনে করি যে এটা একটা সেমিনার, এটা কোনো গানের অনুষ্ঠান না। গানের অনুষ্ঠান হলে দেখতেন যে অনেক লোক পেতেন। আমরা গানের টিকিটও থাকে, সেই ক্ষেত্রে টিকিট দিয়েও লোক হয়ে যায়। এটা সেমিনার, এখানে যারা আসবেন তারা একটা জানে যে এখানে কি হবে। এখানে কোনো গান হবে না, এখানে কথা হবে। সবাই সেমিনারের কথা বুঝে না, কিন্তু আমরা যে কাজটা আজকে করেছি সেটা হলো, বা সেমিনারটা করেছি, আয়োজন করেছি, সেটা অত্যন্ত জরুরি। এবং বিশেষ করে যারা এনআরবি, যারা বিদেশে অবস্থান করছেন, আমরা তাদেরই জন্য করছি, অথচ তারা বুঝতেছে না। বোঝার প্রয়োজনও নেই। আমরা কাজ করব আস্তে 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 আস্তে। আমাদের উদ্দেশ্য, আমাদের যে কাজ, এইগুলো আস্তে আস্তে সবাই বুঝবে। এবং আমি মনে করি যে এই ক্ষেত্রে আমরা যারা লিডারশিপ দেব, আমরা যারা পরিচালনা করব, আমরা যারা গাইড দেব, তাদের বোঝা দরকার আমরা কাকে গাইড করতেছি, কি জন্য গাইড করতেছি। তাদের আস্তে আস্তে তারা বুঝবে যে আমাদের এটা কি, উদ্দেশ্যটা কি। এটা হলো হিউম্যান রাইটস পিস ফর বাংলাদেশ, হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ, যেটা আমাদের অনারেবল অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ শুরু করেছে। যেটা অত্যন্ত, সে তো আজকে একদিনে এই পজিশনে আসেনি। সে অনেক স্ট্রাগল করেছে, অনেক সমস্যার মধ্যে দিয়ে করেছে, অতিবাহিত করেছে। সুতরাং সমস্যা তো এখানেও আমাদের করতে হবে। আমরা আজকে গত জানুয়ারিতে আমরা শুরু করেছি। আমরা মনে করি যে আমরা অনেক দূর এগিয়েছি, অনেক অ্যাক্টিভিটিস আমাদের হয়েছে। আমাদের এই সংগঠনের কনভেনার অ্যাডভোকেট আপিয়া আপনাদের কাছে বিস্তারিত বলবেন। আমাদের অনারেবল গেস্ট অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ বিস্তারিত বলবেন। আমরাও কিছু বলবো, আপনারা শুনবেন, আবার আপনারা নেতৃত্ব দেবেন। আমি মনে করি যে আপনারা যে কয়জন আছেন, এক একজন লিডার। এখানে কোনো কেউই শ্রোতা দেখি না, সবাই লিডার।
সুতরাং আমরা এখানে মঞ্জুর মসজিদ সাহেবের কাছ থেকে শুনবো, আমরা লিডার হিসেবে চলে যাব, আমাদের কারণের ক্ষেত্রে চলে যাব এবং আমরা আস্তে আস্তে আমাদের সংগঠনটাকে পপুলার করব। ধন্যবাদ। Good evening, everyone. Assalamu alaikum, adab, good evening. Before my co-presenter and myself introduce ourselves, if we can all stand for the national anthem. I will be speaking to you in English. My co-anchor, she will be speaking to you in French. Thank you. Bonjour tout le monde. Aujourd'hui, nous écouterons aux chansons nationales du Canada et du Bangladesh, et puis nous ferons des introductions. Merci. Bangladeshi national anthem, and we want to thank all of you. Restez debout pour l'anthem national du Canada. Après, nous ferons des introductions. Merci. Everyone. First and foremost, my co-anchor and I would like to acknowledge that the land we stand on today, we are standing on traditional indigenous land of the Aboriginal people of this country. Thank you. Avant que nous commençons, nous devrons reconnaître que la terre
et les territoires que nous résidons, ils sont propriétaires des peuples autochtones. Oui. Now to introduce ourselves, my name is Arif Hussain, barrister and solicitor. I practice law in the province of Ontario. My co-anchor. My name is Sophia Hallader. I'm currently in high school at the school Collège Français, and I'm also a member of this commission. And mon co-présentateur ici est un avocat, et nous serons votre présentateur et présentatrice pour aujourd'hui. First and foremost, we would like to present Professor Dr. Abdussamad Haladar. Please, if you can take the stage. Thank you, Dr. Haladar. Nous présenterons Monsieur Professeur Abdussamad Haladar pour commencer. We have two speakers today with us. First and foremost, we have Advocate Afia Begum. En premier, nous avons Madame Advocate Afia, qui serait une présentatrice aussi. And we will also be hearing from Honorable Advocate Menzo Morshid. Nous entendrons aussi de l'avocate honorable Menzo Morshid. Ms. Afia Begum will give the keynote speech on the theme of the seminar. Madame Afia nous donnerait son présentation keynote. We will be asking Dr. Haladar to introduce the remaining members. Thank you, Doctor. Nous demanderons Monsieur Abdussamad Haladar, professeur, d'introduire les autres membres qui vont présenter aujourd'hui. Good evening, ladies and gentlemen. Today is the seminar on the for human rights and peace for Bangladesh, Canada branch. I will introduce Mr. Manzil Morshid, Advocate Manzil Morshid. He will be the he is the chief guest, and he will give the keynote speaker, and also he will give all over the our works and programs and services. Okay, Mr. Manzil, can you give a and I will respectfully introduce Alimul Haidar Babu Bhai to take the chair. He is the chief advisor of our committee, and I will say he is the introduction. He founded, and he is giving advice to us, and we are working on his advice. So I will request Mr. Alimul Haidar Babu to take the chair, and now I will hand over the speaker to the presenters. Thank you, Dr. Haladar, and thank you everyone for being here today. Merci, professeur Haladar, et merci à tout le monde d'être ici aujourd'hui. We will now turn the microphone over to our advocate, Afia Begum, to make remarks to begin. Thank you. Mr. Afia Begum is the convener of our committee. I believe she will introduce the whole our programs and what we did in the past. We have a occasion to inaugurate in
January of this year, and she will speak about our works and what we are going to do in future. Thank you. My dear ladies and gentlemen, good evening to all of you. First of all, today I would like to welcome our senior advocate, Honorable Munjir Morshed Bhai, who is the Central President of Human Rights and Peace for Bangladesh. We all know HRPB, that means Human Rights and Peace for Bangladesh, is a non-political, non-profitable, non-government, and it's a volunteer organization. The main objectives, missions of the Human Rights and Peace for Bangladesh are promoting justice, equality, peace, and to support the NRB Bangladeshi people in their human rights. And we recognize that this journey is not without its challenges, and we are committed to standing in solidarity with the Bangladeshi community both in Canada and all over the world. Our main services are legal aid, public interest, litigation, arbitration, reconciliation, mediation, alternative dispute resolution, and mainly ensure right of the NRB people, especially Bangladeshi people, for their peace in society and protect the human rights all over the world and environment, and who are suffering illegal enforcement, forgery and fraud, corruption in land offices, inheritance disputes, lack of legal support, and of course many more. Bangladeshi Canadians, like all individuals in Canada, are protected under the Charter of Rights, Freedoms, and various human rights of law. This protection ensures equality, freedom of discrimination, access to fundamental rights such as equality right, freedom, expression, and of course many more. আমি জানি এখানে আমাদের অনেক সবাই বাংলাদেশি, বিশেষ করে সব বাংলাদেশি মানুষই আছেন। তো আজকে আমি যেটা বলতে যাচ্ছি যে আমাদের এই কানাডা ব্রাঞ্চের HRPB আমরা অলরেডি ওপেন করেছি, এবং আমাদের যে সার্ভিসগুলি এখানকার, সেই সার্ভিসগুলির জন্য আমরা এখানে কিছু প্রেসক্রাইব ফর্ম আছে, বাংলায় আছে, কেউ যদি বাংলায় লিখতে চান বাংলায় আছে, কেউ যদি ইংলিশে ফিল আপ করতে চান ফিল আপ করতে পারবেন। আপনাদের যে কোনো সমস্যা সেই ওই ফর্মগুলিতে আপনারা উল্লেখ করতে পারবেন। এছাড়াও এক্সট্রা পেজেও লিখে নিতে পারেন। আর আপনাদের যে সমস্যাগুলির সাথে আপনারা যদি কোনো এক্সিবিট করতে চান, এর সাথে কোনো আপনাদের ডকুমেন্ট, সেটাও আমরা ওখানে এক্সিবিট করে দিব। এবং এর সাথে আমি এখানে আমার রেকমেন্ডেশন অফকোর্স থাকবে, আমার সাইন থাকবে। তারপরে আমরা যেটা করব, এখান থেকে আমরা এই পেপারগুলি, আপনাদের এই প্রবলেমের সমস্যাগুলি আমরা বাংলাদেশে আমাদের অনারেবল অ্যাডভোকেট মঞ্জুর মোর্শেদের কাছে আমরা পাঠিয়ে দিব, এবং উনি আপনাদের এই সমস্যাগুলি ওয়ান বাই ওয়ান করে কাজ করবেন। আশা করি আপনাদের জিনিসটা বুঝতে অসুবিধা হচ্ছে না আর কি। আর এছাড়া আমাদের কিছু 9 পয়েন্টস যেটা আছে, ট্রাইব্যুনাল গঠন এবং বাংলাদেশিদের যে সমস্ত প্রবলেমগুলি সামনে আমরা যখন যাই, এনআরবি পিপল যখন বাংলাদেশে যাই, অনেক কিছু প্রবলেম অ্যারাইজ হয় এখানে, বিশেষ করে এয়ারপোর্টে আমাদের প্রবাসীদের অনেক কষ্ট হয়, অনেক প্রবলেমের সম্মুখীন হতে হয়। এছাড়াও আমাদের ভোটের যে রাইটটা, আমরা কেন বিদেশ থেকে, প্রবাস থেকে আমরা কেন ভোট দিতে পারবো না বাংলাদেশে, আমাদের ওখানে যাওয়ার কোনো দরকার পড়ে না এই ব্যাপারে। প্লাস বাংলাদেশের পরিবেশ পরিস্থিতি নিয়ে, অ্যাকচুয়ালি সব কিছু নিয়েই আমাদের মঞ্জুর মোর্শেদ ভাই আজকে সুন্দর করে আপনাদেরকে কথা বলবেন। আমি শুধু সিনপসিসগুলি অল্প করে বলে গেলাম আপনাদেরকে। আর এছাড়া অফকোর্স আপনারা আমাদের প্রাণ, আপনাদের জন্যই আমরা আজকে এখানে দাঁড়িয়েছি, বাংলাদেশের মানুষের দুঃখ, সমস্যা, দুর্দশা দূর করার জন্য। সেই জন্য আপনাদের সহযোগিতা না পেলে আমাদের পক্ষে একা কিছুতেই এগিয়ে যাওয়া সম্ভব না, হেল্প করা সম্ভব না। সুতরাং আমরা
স্টার্ট করেছি এবং আপনারা আমাদের সাথে থাকেন। আপনাদের সবার প্রবলেম ওয়ান বাই ওয়ান করে আমরা অবশ্যই সলভ করার চেষ্টা করব। সো অ্যাট লাস্ট my thanks and gratitude to go all over Bangladeshi community people who supporting and cooperating are always to us, and thank you for joining us today. Especially I said always, and I say and saying that let's work together. So it's for our brighter future, for Bangladeshi community, and for our next generation, our children, who can learn from us. Otherwise, they cannot go forward. So that's my main slogan for our children and for our Bangladeshi people. Thank you all. Bhalo thakben. Thank you to our convener and advocate Afia Begum for your words. Merci à notre convénatrice pour vos mots. Nous ferons une introduction de la prochaine personne. At this time, we would like to ask our chief guest, our main senior advocate, Mr. Manzil Murshid, to please take it away from here. Thank you. Nous demandons à notre primaire avocat, M. Manzil Murshid, pour prendre la parole. I am very grateful to the organizer of Human Rights and Peace for Bangladesh Canada branch to invite to attend this seminar and discussing about the activities of the HLPP to the context of the legal support for the NLD people. And also I am giving thanks to the people who is attending in this seminar. All of you know that this organization is working for some purpose, especially to protect human rights, establish rule of law, and also for protection of environment in Bangladesh, and including the legal support to the NLD people, especially Bangladeshi NLD people. When they visit Bangladesh, they have got some problem and their rights are violating in every moment, and we came forward to protect their rights, to protect their property, and to stop all harassment to the NLD people. Ladies and gentlemen, this organization is a voluntary organization, and we work for the people without taking any foreign aid or any money from any source of Bangladeshi people or government or other organization. What we are doing, this is our commitment that we are working for the people, we are trying to help our people, and we are trying to solve our people's problem. That's why in Bangladesh, as I have identified, that this is the only organization who is an NGO but working without any fund. And this is a specialty because there are 1,000 NGO in Bangladesh, and most of the prominent NGO, they are working with the help of the foreign fund. But our organization is working without any fund, without any foreign donation. So this is one specialty. And first question you can ask that why this organization we need. আপনারা জানেন যে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ এই সংগঠনটা যখন করা হয়েছিল তখন এটার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড ছিল, যেটা হলো আমি যখন সংগঠনটা তৈরি করি এটা কিন্তু ওই দিনের চিন্তায় করা হয়নি। এই চিন্তাটা আমার অনেক আগে থেকে এসছে। যখন আমি আইনজীবী হিসেবে প্র্যাকটিস শুরু করি বা সমাজের বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করি, তখন অনেকগুলো সমস্যা আমাদের চোখে পড়েছে এবং এর প্রতিকারটা চিন্তা করেছি যে প্রতিকারটা কিভাবে আনা যায়। সিম্পলি আমি প্রথম উদাহরণটা আপনাকে দেই, যে প্রথম যে লিগ্যাল ফাইটটা আমি শুরু করেছিলাম সেটা আপনারা সবাই ঢাকা শহর চিনেন এবং জানেন, এবং যখন কোরবানি হয়
তখন ঢাকা শহরে বুয়েটের ভিতর থেকে যে রাস্তাগুলো, সেই রাস্তাগুলো আপনার গরুর হাট বসতো শহরের মধ্যে। তা আমি যখন জসকোটে প্র্যাকটিস শুরু করি তখন আমার এক আত্মীয় মারা গেছেন, তার জানাজা হবে, এবং আমি সংবাদটা পেয়ে আমি জানাজায় যাওয়ার জন্য 12:30 আমি রওনা করেছি যে আজিমপুর কবরস্থানে আমি 1:30টার মধ্যে পৌঁছে দিতে পারবো, 5 জোহর আপনার জানাজা হবে। তা আমি সেখানে 3:30টায় পৌঁছেছি, এবং 3:30টায় পৌঁছার ওই সময় তো জানাজা হয়ে গেছে। তো এই আসার সময় এই 3:30টায় পৌঁছার পিছনে কারণটা হলো তখন ছিল কোরবানির সময়, কোরবানির 2-3 দিন আগে হবে, এবং তখন এই বুয়েটের রাস্তা যেখানে সদরঘাট থেকে আমরা আজিমপুরে গেলে এইটি হলো আমার রুট, সেই রাস্তাগুলোতে গরুর হাট বসানোর কারণে সবগুলো বন্ধ হয়ে গেছিল। তখন আমার মনে একটা চিন্তা আসলো যে আমরা তো আইন পড়ি, ডিএমপি অ্যাক্ট, সেখানে বলা আছে কিন্তু যে মানুষের পথ, যে চলাচলের পথ, এটা অবস্থান করা যাবে না। কিন্তু তখন আমার মাথায় আসলো যে আইনে আছে এটা, কিন্তু এটা কিভাবে হয়, এটার প্রতিকারটা কি, কেউ কিন্তু করছে না। তো এরকম একবার ডিসেম্বরে, আপনি জানেন আমাদের দেশে নিম্ন আদালতগুলো বন্ধ থাকে হোল, এবং শুধু একটা ভ্যাকেশন কোর্ট বসে ক্রিমিনাল কেসের জন্য, সিভিল কোর্টের জন্য কোনো ভ্যাকেশন কোর্ট নাই। 1 মাস আপনার কোনো আইনি প্রতিকার আপনার নাই। আমার কাছে এরকম ডিসেম্বরে একটা ক্লায়েন্ট আসলো, তার বাড়িটা ভেঙে ফেলবে এবং একটা ইনজাংশন দরকার, তার রাজুক বাড়িটা ভেঙে ফেলবে, নোটিশ দিয়েছে, ইনজাংশন দরকার। তা আমি নতুন তো তখন কেস রেডি করে ফাইল করতে গেলাম, কারণ আমি জানি যে কোর্ট তো আছে, স্পেশাল কোর্ট আছে। ফাইল করতে যাওয়ার পরে আমাকে বললো যে আপনি এই মাসের মধ্যে তো আর সিভিল কেসটা ফাইল করতে পারবেন না। কেন? বলে যে এখানে তো কোর্ট নাই, শুধু ক্রিমিনাল কোর্টটা আছে, সিভিল কোর্ট নাই। তো তখন আমার মাথায় আসলো যে আমার সংবিধানে কিন্তু আমাকে বলেছে যে রাইট টু টেক লিগাল স্টেপস ইজ এ ফান্ডামেন্টাল রাইটস, মানে প্রত্যেকটা মুহূর্তে কিন্তু আমি লিগাল অ্যাকশনে যেতে পারবো, এটা আমার ফান্ডামেন্টাল রাইট। কিন্তু 1 মাস কোর্ট বন্ধ, তো ওই লোকটা তার ফান্ডামেন্টাল রাইটস কিভাবে এস্টাবলিশ করবে, এটা আমার মাথার মধ্যে একটা প্রশ্ন আসলো। তখন এরকম শত শত প্রশ্ন মাথার মধ্যে ছিল, এবং এই সমস্ত থাকার কারণে কিন্তু যখন আমি ইন্ডিপেন্ডেন্ট প্র্যাকটিস শুরু করলাম তখন আমি চিন্তা করলাম যে যদি মানুষের জন্য কিছু করতে হয়, কারণ যেহেতু আমি রাজনীতি করি না, আপনারা জানেন যে রাজনীতি করলে সমাজের জন্য, দেশের জন্য কিছু করা যায়, এর তো অল্টারনেটিভ আর কোনো ওয়ে নাই। তখন আমি চিন্তা করলাম যেহেতু আমি রাজনীতি করি না, পলিটিক্সের সঙ্গে জড়িত না, আমি এমন কিছু করব যেটা পলিটিশিয়ানরাই করে, কিন্তু আমি অন্য ফোরামে, অন্য স্কোপ দিয়ে আমি সেটা করব, এবং সেই জন্যই এই চিন্তা করি আমি এই সংগঠনটা তখন তৈরি করি প্রতিবাদ তরুণ আইনজীবীদের নিয়ে। সেটা 2004 সালে, আজ থেকে 20 বছর আগে। তো তখন যখন এই সংগঠনটা শুরু করলাম, তো শুরু করার পরে প্রথম আপনার সেমিনার, অ্যাওয়ারনেস, এগুলোর উপরে কাজ শুরু করলাম। মানবাধিকার, পরিবেশ, আমাদের 3টা ইস্যু ছিল আমাদের সংগঠনের মূল উদ্দেশ্য: মানবাধিকার রক্ষা, পরিবেশ রক্ষা এবং আইনের শাসন প্রতিষ্ঠা। এটি আমরা কাজ শুরু করলাম। তো প্রথম 2004-এর পরে আমরা যখন একটু হাইকোর্টে আসার পরে 2 বছর তো ঘোরাঘুরি করতে হয়, তো এই যখন 2006 সাল আসলো, প্রথম আমি এই জনস্বার্থের মামলাটাই করলাম যে রাস্তায় গরুর হাট বন্ধ করা কেন হবে না, এবং আমি একটা রিট পিটিশন নিয়ে কোর্টে গেলাম। তো রিট পিটিশন নিয়ে কোর্টে যাওয়ার সময় তখন ওই কোর্ট বলল যে আপনি যে পিটিশনটা নিয়ে আসছেন, আপনি কি জানেন যে আপনার পরিণতি কি হতে পারে? তা বললাম কেন পরিণতি, কেন? আইনে তো আছে ডিএমপি অ্যাক্টে, যেখানে রাস্তার ভিতরে অবস্ট্রাকশন করা যাবে না, তো আপনার এখানে আছে। ওইটা না, এটা কোরবানির হাট, আপনাকে তসলিমা নাসরিনের মতো দেশ ছাড়াতে হবে যদি আপনি এটা মুভ করেন। তখন মৌলবাদরা বলবে যে আপনি কোরবানির উপরে হস্তক্ষেপ করেছেন। তখন আমি তাকে অনেক কিছু বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু জজ সাহেব বললো যে না, এটা আমরা হস্তক্ষেপ করবো না, আমরাও ভিক্টিমাইজ হয়ে যাব, আমাদের বিরুদ্ধে মিছিল হবে। তখন ফেরত আসলাম। ফেরত আসার পরে ওইটা নট প্রেস করলাম আমি, মানে এটা আমরা উপস্থাপন করলাম না। এরপরে আমি 6 মাস পরে আবার একটা কোর্ট পেলাম, সেখানে আমি গেলাম। সেখানে ওই কথাগুলো উনি বললেন জজ সাহেব, তারপরে এটুকু বললেন যে আপনাকে আমি রুল দিচ্ছি, কিন্তু কি রেজাল্ট হবে আমি জানি না। আমি ঠিক আছে, আপনি রুল ইস্যু করেন। তো রুল ইস্যু করলো। রুল ইস্যু করার পর ওই মামলাটা যখন শুনানি হলো, বর্তমান যে প্রধান বিচারপতি উনি তখন হাইকোর্টে রিট বেঞ্চে ছিলেন, ওই কোর্টে এই মামলাটা শুনানি করলাম। শুনানি করার পরে আমরা ডিএমপি অ্যাক্ট, তারপরে রাইট, আপনার ফ্রি মুভমেন্ট অফ দ্য কনস্টিটিউশন সবকিছু দেখালাম। দেখানোর পরে কোর্ট কনফিউজ হলেন এবং একটা জাজমেন্ট দিলেন, এবং সেই জাজমেন্ট দিয়ে বললেন যে না, এই রাস্তার ভিতরে গরুর হাট বসানো যাবে না, তোমরা শহরের বাইরে স্পেসিফিক এরিয়াতে সেখানে বসাতে পারো। এবং আরো একটা জিনিস ছিল সেখানে, আপনারা জানেন নিশ্চয়ই, আপনারা অনেকদিন আগে এসেছেন হয়তো
মনে থাকতে অনেককে দেখছি তারা নিশ্চয়ই 20-30 বছর আগে ছিলেন বাংলাদেশে। কোরবানির পরে 6-7 দিন ঢাকা শহরে বসবাস করা যেত না। এই যে গরুর যে জবাই রাস্তার মধ্যে দিত, রক্ত, ওয়েস্ট, তারপরে বর্জ্য, এগুলোর কারণে পরিবেশ ছিল মারাত্মক ক্ষতিকারক, মানে হাঁটা যেত না বন্ধের জন্য। তা আমরা এই মামলায় ওখানে এটা বলেছিলাম, যেটাও পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর, এমন একটা নির্দেশনা দেন যাতে সিটি কর্পোরেশন খুব দ্রুত এটা অপসারণ করে। এবং কোর্ট ওইখানে কিন্তু জাজমেন্ট দিয়েছিলেন যে এই হেলথ হ্যাজার্ড দূর করার জন্য 24 আওয়ার্স এর ভিতরে সিটি কর্পোরেশন এই ময়লাগুলো অপসারণ করবে, যেটা এখন কার্যকরী হয়। এখন আপনারা দেখেছেন 24 ঘন্টার মধ্যেই কিন্তু সবগুলো পরিষ্কার করা হয়। এটা কিন্তু আমাদের ওই জাজমেন্টের মধ্যেই ছিল। এবং এই একই ঘটনা আমি পরবর্তীকালে কিছুদিন পরে আরেকটা রিপিটিশন করলাম। সেটা হলো ওই যে আমি ডিসেম্বরে কেস করতে গেছিলাম, করতে পারি নাই, তা আমি একটা কোর্টে রিপিটিশন করে গেলাম পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন আমাদের সংগঠনের পক্ষে, যে আমার রাইট হলো টু গেট লিগ্যাল প্রোটেকশন। কিন্তু 1 মাস কোর্ট বন্ধ থাকার কারণে অনেকে তো সেই লিগ্যাল প্রোটেকশন পাচ্ছে না। এটা কেন বেআইনি ঘোষণা করা হবে না, এবং এই বিধানটা কেন করা হবে না যে ভ্যাকেশন কোর্ট যখন হবে তখন সিভিল কোর্টও সেখানে থাকবে। এবং সেইখানে সেই মামলাটাও শুনানি হলো। শুনানি হওয়ার পরে তারপরে এই কোর্ট কনভিনশনের এবং 67 ইয়ার্স পর্যন্ত এই ডিস্ট্রিক্ট কোর্টে ডিসেম্বর মাস পুরো বন্ধ থাকতো, কোনো রকমের কোর্ট হতো না। পরে হাইকোর্টে এই রায়টা হলো, সে রায়টা এগেইনস্টে একটা অ্যাপিল হয়েছিল, অ্যাপিলেট ডিভিশন থেকে আমি জিতলাম। পরবর্তী বছর থেকে সুপ্রিম কোর্টের নির্দেশে প্রত্যেকটা জেলা আদালতে এই সিভিল কোর্টটাও গঠন করা হলো স্পেশাল বেঞ্চ হিসেবে। তার মানে এখন তারা ওখানে রাইট টু গেট প্রোটেকশনটা তারা পাচ্ছে। তো এইভাবে আমরা কাজ শুরু করলাম। এরপরে পরিবেশ এনভায়রনমেন্ট নিয়ে কাজ শুরু করলাম। আপনারা জানেন যে আমাদের দেশের জনস্বার্থের মামলাগুলো সাধারণত আপনার 80s এর পর থেকে বেশ কিছু সংগঠন করা শুরু করেছে। সেটা হলো যারা নাকি ফরেন ফান্ড পান, বিশেষ করে অনেকগুলো নাম করা সংগঠন আছে, আইন সালিশ কেন্দ্র, বেলা, তারপরে মহিলা আইনজীবী সমিতি, তারা এই কাজগুলো করতেন এবং সেগুলো সিলেক্টেড হলো এরকম যে ওনারা একটা 1 বছরের জন্য একটা বাজেট দিতেন, ইউএসএ বা কানাডিয়ান ফান্ড যে কোনো জায়গায়, যে আমরা এই কাজগুলো করব। এখান থেকে যে কাজগুলো অ্যাপ্রুভ করতো সেইটার ফান্ড দেওয়া হতো, এবং ওনারা ওই ফান্ডের মধ্যে যেটা অ্যাপ্রুভ করেছে ওই কাজটাই ওনারা করতেন, ওর বাইরে ওনারা যেতেন না। এবং ওনারা যারা ছিলেন চালাতেন তারাও কিন্তু স্যালারি পেতেন, অফিস চালাতেন, সব ফান্ড কিন্তু ফরেন ডোনেশনে আসতো। তো এই কাজগুলো করতে গিয়ে তারা একটা লিমিটেড স্কোপই ছিল, মানে তারা সমস্ত জায়গায় কাজ করতেন না, কারণ ওই তো ফান্ড যেটা অ্যালাউ করছে সেটাই তো করবে। কিন্তু আমরা যখন কাজ শুরু করলাম তখন আমরা ধরে ধরে আমাদের দেশে আর্কিওলজি, তারপরে আপনার এনভায়রনমেন্ট, তারপরে হিউম্যান রাইটস, রুল অফ ল থেকে শুরু করে প্রত্যেকটা সেক্টরে আমরা কাজ শুরু করলাম। এবং এক পর্যায়ে 9-10 দিকে আমরা বিভিন্ন সেক্টরে যখন রিপিটিশন করি তখন আস্তে আস্তে মানুষ এটা জানা শুরু করলো যে হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশের মাধ্যমে কোর্টের মাধ্যমে কিছু আইনি প্রতিকার পাওয়া যাচ্ছে, এবং এটা ব্যাপকভাবে প্রচার হচ্ছিল। তখন খুব খোঁজাখুঁজি শুরু হলো যে এরা কারা, কি করছে, কোত্থেকে ফান্ড আসে। তো আমাদেরকে অনেকেই জিজ্ঞেস করতো, আমরা তো ফান্ড আমার পকেটে, আমি লয়ার, আমি যে ফিস নেই, আমি লয়ারের কাছে ক্লায়েন্টের কাছে ফিস নেই, আমি একটা ইনকাম করি, ইনকাম থেকে একটা পোর্শন আমি খরচ করি ফর দ্য পাবলিক পারপাস, এটাই আমার ফান্ড, অন্য কোনো ফান্ড নাই এখানে। তো এই কাজগুলো করতে গিয়ে আস্তে আস্তে যখন এক পর্যায়ে দেখা গেল যে আমরা বিভিন্ন সেক্টরে, আপনারা জানেন যে আমাদের লালবাগ কেল্লা একটা জায়গা আছে, আপনারা জানেন সেটা, আপনারা গেছেন অনেকে, সেখানে দেখবেন লালবাগ কেল্লার ভিতরে 2টা বাড়ি ছিল, 4 তলা করে 2টা বাড়ি। ওরা সিএস রেকর্ডের আগে এই বাড়িটা তারা ওখানে দখল করেছে, এবং সিএস রেকর্ডের সময় তাদের নামটা রেকর্ডে উঠে গেছে, যার ফলে ওটা কেউ সরাইতে পারে নাই। আমি যখন এটি গেলাম দেখলাম, তখন আমার কাছে একটা নিউজ আমি পত্রিকায় দেখেছিলাম যে লালবাগ কেল্লাটা হলো একটা স্কোয়ার, একটা দেখেছিলাম, একটা স্কোয়ার এরিয়া। তখন আমার মনে আসলো যে এই স্কোয়ার এরিয়ার মধ্যে এটা কিভাবে আসলো, লালবাগ কেল্লাটা তো কোনো প্রাইভেট প্রপার্টি না, তাই না? তো এখানে স্কোয়ারের মধ্যে এটা কিভাবে আসলো, এটার উপরে আমি তথ্য নিলাম, খোঁজ খবর নিয়ে আমি একটা রিপিটিশন ফাইল করলাম যে লালবাগ কেল্লার ভিতর থেকে এটা সরাই নেওয়ার জন্য। তো সেই মামলায় আপনার অ্যাপিল বিভাগ পর্যন্ত আমি হেরে গেলাম একটা কারণে, সেটা হলো সিএস রেকর্ডের মালিকানাটা তাদের নামে। এবং আপনি জানেন যে আমাদের দেশে সিএস রেকর্ডটা খুব মানে একটা এফেক্টিভ রেকর্ড হিসেবে দেওয়া হয়, এটা কোনো ভুল হয় না। কারণ ওই সময় সিএস রেকর্ড যখন হয়েছে আমাদের দেশের মানুষের মধ্যে এত বুদ্ধি আসে নাই
যে জমি দখল করা, আমার নামে রেকর্ড করে নেওয়া, একজনে বিদেশে আছে, হ্যাঁ আমি খাই এটা, আমার নামে রেকর্ড করে দাও, এই সমস্ত বুদ্ধি টুদ্ধি তখন হয় নাই, যার ফলে তখন এই সিএস রেকর্ডের গ্রহণযোগ্যতা ছিল। অ্যাপ্লিকেশন হওয়ার পরে আমি এরপরে রিভিউ করলাম, রিভিউ করে একটা নতুন গ্রাউন্ড নিলাম, যে ওই কাগজটা দিলাম যেহেতু স্কোয়ার দেখা যায়, এটা তো প্রাইভেট প্রপার্টি না, এখানে কিভাবে লোক আসলো। তো আপনারা যদি মনে করেন যে এটা প্রপার্টিটা তার নামে রেকর্ড আছে, ওকে, সরকার একটা তদন্ত কমিটি করুক যে আসলে এটাকে স্কোয়ার ছিল কিনা, যখন এটা তো যাদের প্রপার্টি ছিল সেটা স্কোয়ার ছিল কিনা। তখন ওই রিভিউতে কোর্ট একটা অর্ডার দিল প্রত্নতাত্ত্বিক ডিজি মিনিস্ট্রিকে, যে তোমরা একটা তদন্ত করে রিপোর্ট দাও যে এটা আসলে কি, এটা কি স্কোয়ার কিনা, এটা কিভাবে আসলো। তখন ওই গভর্নমেন্টের ডিপার্টমেন্টের সাথে আমি কথা বললাম, তাদেরকে দেখাইলাম এগুলা, তখন তারাও ইন্টারেস্ট ফিল করলো, তারা একটা রিপোর্ট দিল কোর্টে যে হ্যাঁ এটা স্কোয়ার ছিল, অরিজিনাল লালবাগ ফোর্ট। তখন এই মামলায় আমি জিতলাম, তখন কোর্ট অর্ডার দিল যে এটা স্কোয়ার থাকবে, এই বাড়িঘর উচ্ছেদ করো। তো 67 ইয়ার্স পরে এই বাড়িঘর উচ্ছেদ তো সহজ কথা না, বাড়িঘর উচ্ছেদ করার জন্য যখন অর্ডার হলো, যথারীতি কোর্ট থেকে তো হবে না, আপনি জানেন বাংলাদেশের রায় দিলে এটা মানতে চায় না কেউ, আর এখানে তো আপনার বাড়িঘর আছে প্রভাবশালী, তো ওইভাবে আমি কন্টেম্প নোটিশ দিলাম আদালত অবমাননার, যে কেন আদালত অবমাননা হবে না। তখন বাধ্য হয়ে প্রশাসন সেখানে র্যাব, পুলিশ, ম্যাজিস্ট্রেট পাঠালো ওই বাড়িতে উচ্ছেদ করার জন্য। তৎকালীন ওই এলাকার এমপি 50,000 লোক দিয়ে সেই পুলিশ র্যাবের প্রচেষ্টাকে সে ফ্রাস্ট্রেট করে দিল, ব্যাহত করে দিল, তারা ফেরত আসতে বাধ্য হলো। রাতে যখন টেলিভিশনে খবরটা দেখলাম, পরের দিন সকালেই আমি ওই লোকাল এমপিকে কন্টেম্প নোটিশ দিলাম যে আপনি আদালতের রায় মানতে বাধা দিয়েছেন, আপনার বিরুদ্ধে কেন আদালত অবমাননার মামলা করা হবে না, শাস্তি দেওয়া হবে না। নোটিশ দিয়ে আমি কোর্টে ফাইল করে দিলাম এবং কোর্ট রুল ইস্যু করে দিল, এবং রুল ইস্যু করার পরে তারপরে তারা ওই এমপি এখানে এসে, একজন আপনি জানেন যে 2000 সম্ভবত এটা 15 সালের ঘটনা, ওই সময় যে এমপি ছিল আমি নাম বললাম না, তো তখন সে কোর্টে এসে এপিয়ার করলো, লয়ার ধরলো। তো লয়ার যখন আমার সঙ্গে কথা বলতেছে, আমি বললাম যে দেখেন আমি কিন্তু ছাড়বো না, ওনার এমপি পদও যাবে, এবং সে বাধা দিছে, এই পত্রিকা থেকে সব আসছে, আপনি বলেন আপনার এমপিকে ওই বাড়িটা উচ্ছেদ করবে, উনি যেন বাধা না দেয়, যদি বাধা দেয় তাহলে কিন্তু আমি ছাড়বো না। পরে ওই লয়ার একটা মেসেজটা কমিউনিকেট করছে যে কোর্টে কিন্তু আপনি যতই মস্তান হন আপনার এলাকায়, কোর্টে কিন্তু এটা হবে না, যেহেতু কোর্ট অলরেডি অর্ডার দিয়ে দিয়েছে। তখন উনি মাথা নত করলেন, ঠিক আছে পুলিশ পাঠান, আমরা বাধা দেবো না। এই পুলিশ পাঠানোর পরে ওই বাড়ি দুটো উচ্ছেদ করে এখন লালবাগ কেল্লায় গেলে ওই বাড়ি আপনি পাবেন না। এটাও আমাদের কিন্তু একটা আর্কিওলজির উপরে একটা কাজ, আমাদের এরকম এরকম অনেকগুলো কাজ আর্কিওলজির জন্য আমরা আর্কিওলজি ডিপার্টমেন্ট করছি। আপনারা জানেন যে শহীদ মিনারের পাশে 1 বিঘা জমি আছে পিছনে, জাস্ট এটি দখল করে নিয়েছিল আপনার একটা গ্রুপ। সেটি যখন পত্রিকা আসতো তখন ওইটা আমি একটা মামলা করেছিলাম। এখন দেখবেন যে ওই জায়গাটা পুরো ফ্রি, ওইটা উচ্ছেদ করা হয়ে গেছে। আর্কিওলজির পরে আমরা মানবাধিকার নিয়ে অনেক কাজ করেছি। ধরেন আমরা পত্রিকার উপরে ডিপেন্ড করি তথ্য, কারণ আমাদের কাছে তো এরকম তথ্য থাকে না। একটা পত্রিকা একবার নিউজ দেখলাম, নড়াইলে এক মহিলাকে গাছের সঙ্গে বেঁধে তাকে টর্চার করা হয়েছে, ছবি সহ দিয়েছে। এবং তখন এটা দেখলাম কে করেছে, তার হাজবেন্ড সেনাবাহিনীতে চাকরি করে, এবং সেনাবাহিনীতে চাকরি করে তাকে, তার সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার কারণে তাকে বাড়িতে বের করে দিয়েছে। ও করেছে কি, কিছুদিন পরে ওই সেনাবাহিনীর যে বাড়ি, মানে ওর শ্বশুর বাড়ি, ওই বাড়িতে সে গেছে, তাকে বলছে যে না আমি যাবো না, আমাকে রাখতে হবে। এইটা বলার পরে তার উপরে ওখানে তার গাছে বেঁধে তার সঙ্গে টর্চার করা হয়েছে। তো এটি দেখে আমি কোর্টে গেলাম, কারণ আপনি জানেন আমাদের সংবিধানে কিন্তু নিষিদ্ধ টর্চার, এটা একটা ক্রিমিনাল অফেন্স। কোর্টে যাওয়ার পরে কোর্ট রুল ইস্যু করলো এবং তদন্ত রিপোর্ট চাইলো যে কি ব্যবস্থা নেওয়া হয়েছে, কারণ তখন পর্যন্ত পত্রিকায় তার মামলা হয়েছে, এটা আসে নাই। তো পরে কোর্টে ডিসি এসে রিপোর্ট দিল যে মামলা হয়েছে, একদিন পরেই মামলা হয়েছে। তো আমরা এরপরে বললাম মামলা হইলে তো আসামি তো গ্রেপ্তার হয় নাই, এখন পুলিশ তো আসামি গ্রেপ্তার করতে পারছে না, কারণ হি ইজ ইন সার্ভিস অফ আর্মি, সে তো আর্মিতে চাকরি করে, তা আপনার ক্যান্টনমেন্টে থাকে, কিভাবে অ্যারেস্ট করবে? তখন এইটার উপরে খুব এমফাসিস দিলাম আমি, যে কে গ্রেপ্তার করতে হবে, কারণ সে আসামি, সে আর্মি হোক আর পুলিশ হোক, যে হোক। তারপরে আমি কোর্টে এটা বললাম, বলে কোর্টে একটা অ্যাপ্লিকেশন দিলাম যে 7 দিনের মধ্যে পুলিশ সুপার একটা কোর্টে রিপোর্ট দেন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে কিনা, এবং গ্রেপ্তার করে নাই। না করার পরে কোর্ট এসপিকে হাইকোর্টে কল করলো, বললো যে এই মামলা হয়েছে, কেন এখনো গ্রেপ্তার করা হয় নাই? তখন সেখানে কোর্ট বলল যে আপনি গ্রেপ্তার করে রিপোর্ট দিবেন, নাহলে কিন্তু আপনার বিরুদ্ধে সার্ভিস আইনি ব্যবস্থা নেওয়া হবে। ঠিক 9 দিন পরে
ওই আর্মি আসছে, আসার পরে তাকে গ্রেপ্তার করেছে, গ্রেপ্তার করে তারপরে রিপোর্ট দিয়েছে, এবং সেই রিপোর্ট দেওয়ার প্রেক্ষিতে ওই যেহেতু সে গ্রেপ্তার হয়েছে, আর্মির চাকরিটাও তার চলে গেছে। এটা একটা অনন্য ঘটনা হয়েছে মানবাধিকার প্রতিষ্ঠার জন্য। এবং এটা আমাদের দেশে আপনি জানেন যে গৌরনদীতে এক স্কুল প্রধান শিক্ষক, তাকে কিছু ইয়াং পোলাপান তারা দল করে, একটা ছাত্র সংগঠন, তারা তাকে জুতার মালা গলায় দিয়ে শহর ঘুরিয়েছে। এই খবরটা পত্রিকায় এসেছে। তখন আমি জনস্বার্থে একটা রিপিটিশন করলাম, করার পরে সেখানে আইসা তখন তারা রিপোর্ট দিল যে এর বিরুদ্ধে মামলা হয়েছে, কিন্তু তাকে পাওয়া যাচ্ছে না। মানে পাওয়া যাচ্ছে না কেন? সে ইন্ডিয়াতে চলে গেছে। তো ইন্ডিয়াতে চলে যাওয়ার পরে তখন কি করা যায়? তখন আমি বললাম কোর্টকে যে দেখেন, বাংলাদেশের পুলিশ সব পারে যদি চায়, তা আপনি একটু প্রেশার যদি দেন, আপনি দেখবেন হয়ে যাবে। তখন কোর্ট এসপিকে, বরিশালের এসপিকে হাইকোর্টে হাজির দিতে বললো যে আপনি আসামি ধরছেন না কেন? বলে স্যার, আসামি তো দেশে নাই, চলে গেছে। তো জজ সাহেব রাগ হয়ে বললো যে কোথায় গেছে এটা আমরা জানতে চাই না, আগামী 7 দিন পরে আপনি এসে রিপোর্ট দিবেন যে আসামি আপনি গ্রেপ্তার করেছেন। যদি না করেন তাহলে কিন্তু আপনাকে সার্ভিস আইনে ব্যবস্থা নেওয়া হবে, চাকরি থাকবে না। চলে গেলেন। ঠিকই 7 দিনের মধ্যে ওই ইন্ডিয়া থেকে ওই লোককে নিয়ে এসে গ্রেপ্তার করে আদালতে রিপোর্ট দিল যে গ্রেপ্তার হয়েছে। এটি সিচুয়েশনের উপর ডিপেন্ড করে যে আপনার কিভাবে আইনের প্রয়োগ হবে এবং কিভাবে আইনের কার্যকারিতা হবে। সেটা যদি কোর্ট চায় তাহলে সেটা কিন্তু সম্ভব, সেগুলো আমরা প্রমাণ করে দেখলাম। এরপরে আমরা পরিবেশের উপরে যে কাজগুলো করেছি, আপনারা জানেন যে আমাদের ঢাকা শহরের চতুর্দিকে যে নদীগুলো ছিল সেগুলো দখল হয়ে যাচ্ছিল, এবং সেটির উপরে জনস্বার্থের মামলা যখন আমরা করলাম, সেখানে 1700 অবৈধ স্থাপনা, তার মধ্যে একজন মন্ত্রী এবং 3 জন মেম্বার অফ পার্লামেন্ট, তাদের সম্পত্তি ছিল। এবং সেগুলো 2009 সালের মামলা, 9 সালে রায় হয়েছে। সেই মামলাগুলো এখনো চলমান আছে। এখনো আমরা প্রায় কোর্টে বিভিন্ন ক্ষেত্রে আমাদেরকে কোর্টে হিয়ারিং করতে হয়, এবং এগুলো করে আস্তে আস্তে পরিবেশের উপরে আমরা অনেক কাজ শুরু করলাম। এবং সেই পরিবেশের কাজগুলো করতে গিয়ে সেখানে এক পর্যায়ে দেখা গেল যে পরিবেশ বিধ্বংসী যে কোনো সমস্যা হলেই আমাদেরকে তখন ফোন করে, আমাদেরকে জানতে চায় যে এই কাজটা এইভাবে হচ্ছে, আপনারা কি করতে পারবেন। বেসিক্যালি আমরা পেপারের উপরে দেখে কাজ করি। একবার আমাদের এয়ারপোর্টে একজন প্রবাসী, সে একজন ব্যারিস্টার, তাকে সে মাকে সিএফ করতে গেছে। আপনি জানেন যে মা সিএফ করতে গেলে একটু বয়স্ক মহিলা, তো ইমিগ্রেশন ক্রস করে ফেলছে। ক্রস করার পরে তখন ছিল 2007 সাল, সেনা সমর্থিত সরকার ক্ষমতায়, তার মানে এয়ারপোর্টটা ছিল সব আর্মিদের কন্ট্রোলে। তখন ওই যে লোকটা, উনি হলো ব্যারিস্টার, তো ক্রস করছে, এটা ইলিগাল অবশ্যই, কিন্তু তারপরে সে তর্কে জড়াই গেছে। সে মনে করছে আমি ব্যারিস্টার, তারপরে সে ব্রিটিশ সিটিজেন, একটু তর্ক করতে পরে তাকে তারা ধরছে এবং তাকে টর্চার করছে, টর্চার করে হাত পা ভেঙে দিয়েছে। তো বাংলাদেশে তেমন নিউজ হয় না, কারণ যেহেতু সেনা সমর্থিত সরকার, আর্মিরা করছে, বাংলাদেশে নিউজ হয় না। কিন্তু ব্রিটেনে একটা নিউজ হয়েছে, এবং ব্রিটেনের প্রবাসীদের মধ্যে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়েছে। তারা মিছিল মিটিং করেছে, এমবেসিতে স্মারকলিপি দিয়েছে। এই খবরটা 2-4 দিন পরে বাংলাদেশের মিডিয়া এসছে। তো এটা যখন এসে, তখন এটি আমি চিন্তা করলাম যে এটা তো একটা খুবই প্রবাসীদের উপর একটা ব্যাড এফেক্ট হবে। তো তখন আমি কোর্টে এটা রিপিটিশন করলাম। রিপিটিশন করার পরে সেখানেও দেখা গেল যে কোর্ট বলল যে তদন্ত করে একটা রিপোর্ট দেওয়ার জন্য, এবং তদন্ত করে একটা রিপোর্ট দেওয়া হলো। সেখানে বললো যে আর্মি পার্সোনাল, তাদের নাম ঠিকানা, ওনারা এই কাজটা করেছে। এখন আর্মিদের তো কিভাবে তাদেরকে আইনের আওতায় আনবে? তখন সেখানে কোর্ট কি করলো, একটা অর্ডার দিল যে আর্মি চিফকে থ্রু দা আমাদের মিনিস্ট্রির মাধ্যমে তাকে ইনফর্ম করার জন্য যে এই বিষয়টা আদালতের অধীনে আছে এবং এটা কি ব্যবস্থা নেওয়া হয়েছে জানানোর জন্য। তো পরবর্তীকালে তারা একটা রিপোর্ট দিয়ে দিল যে তারা এখানে যারা করেছে তাদেরকে ডাকা হয়েছিল, তারা তাদের ডিফেন্স দিয়েছে যে ও খুব অ্যাগ্রেসিভ ছিল, যার ফলে এই ঘটনাগুলো ঘটছে। যাই হোক, কোর্ট সেখানে আর না গিয়ে কোর্ট বললো যে না, এটা কি বিচার করা যাবে এখানে। তখন তারা বললো যে আর্মির তো বিচার একমাত্র কোর্ট মার্শালে হয়, এবং স্বাধীনতার পরে 53 বছরে কোনো একটা ইনসিডেন্ট আপনি পাবেন না যে কোনো আর্মির লোক সিভিলিয়ানকে টর্চার করেছে এবং তার কোর্ট মার্শাল হয়েছে। এটা তারা করে না। আর্মির মধ্যে হলে তারা কোর্ট মার্শাল করে, কিন্তু এই যে সিভিলিয়ানকে টর্চার করলো, এটা কোর্ট মার্শাল জীবনে হয় না কখনো। আবার এই মামলায়
কোর্ট তখন বললো যে না, এটা বিচার হতে হবে, আপনি যদি কোর্ট মার্শাল করেন কোর্ট মার্শাল করতে হবে। এবং সেখানে আলটিমেটলি সেই কোর্ট মার্শাল গঠিত হলো, আদালতে প্রতিবেদন দিল এবং 3 জন আর্মির চাকরি গেছে, একজনের 5 বছরের জেল হয়েছে আর একজনের 3 বছর জেল হয়েছে। তো এই ঘটনার পরে আপনার ইউকে থেকে অনেক প্রবাসীরা আমার নাম্বার নিয়ে আমার সঙ্গে যোগাযোগ করলো, কারণ তারা এর মধ্যে জেনে গেছে কে করেছে কি করেছে, তারা খুব স্যাটিসফাইড। যে তখন তারা বলতে শুরু করলো যে প্রবাসীদের এই সমস্ত কমপ্লেন ও একটু মাঝে বলে নেই, এই জাজমেন্ট এরপরে যখন জাজমেন্ট হয় এই কেসটায়, সেই জাজমেন্টের মধ্যে আপনারা এখন এয়ারপোর্টে গেলে যে সিসি ক্যামেরা দেখেন, ওই সিসি ক্যামেরার জন্য জাজমেন্টের নির্দেশ হয়েছে। এবং ওখানে আমরা তখন ওই প্রবাসীদের বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলতে গেলে ওই যে লাগেজ নিয়ে ওখান থেকে কেটে নিয়ে যায় চুরি করে, এই সমস্ত অনেকগুলো কথাবার্তা এসছে। যার ফলে ওখানে নির্দেশ দেওয়া ছিল যে প্রবাসীদের জন্য একটা ডেস্ক থাকবে এয়ারপোর্টে, যাতে প্রবাসীরা গেলে সেখানে তাদের সেফটা তারা পেতে পারে, সেটা হয়েছে। সিসি ক্যামেরার কথা বলা হয়েছিল লাগেজ চুরি বন্ধ করার জন্য, সেটাও হয়েছে। এবং আরেকটা জিনিস বলেছিল কোর্ট, একটা জাজমেন্ট আছে, আপনি আমাদের ওয়েবসাইট আপনারা দেখবেন, আমাদের hsbb.org.bd, এই জাজমেন্টগুলো ওখানে আছে। সেখানে কোর্ট একটা নির্দেশনা দিয়েছিল যে কোর্টে এয়ারপোর্টে যারা কাজ করবে তাদের ম্যানারিজম শিক্ষা দেওয়ার জন্য একটা কোর্স করার জন্য। তো সেটির ব্যাপারে আমি কিছুদিন আগে মিনিস্ট্রিতে যোগাযোগ করেছিলাম যে তাদের ম্যানারিজম শিক্ষার জন্য কি করেছে তারা একটা পরিকল্পনা করেছে, এখন এটা শুরু হয়, এটা আস্তে আস্তে হবে। তো ইউকের লোকজন যখন আমার সঙ্গে যোগাযোগ করলো তখন এই সমস্ত বিষয়ে অনেক কিছু তারা বলছিলেন এবং আমাদের কর্মকাণ্ড সম্পর্কে তারা ওয়াকিবহাল, জানে যে আমরা কাজ করছি জনস্বার্থে। তখন আমি যখন একবার ইউকেতে গেলাম তখন এরকম আপনি জানেন যে অনেকের পরিচিত থাকলে বাসায় দাওয়াত টাওয়াত হলে সেখানে 5-10 জন থাকে, কথাবার্তা হয়। তো আমি 2বারই, মানে এই 16 সালের আগে 2বারই আমি লন্ডন গিয়েছি, তখন 2বারই যখন এরকম দাওয়াত খেতে যেতাম আমি খুব এম্বারাস ফিল করতাম। মানে ওখানে 10 জন বা 8 জন থাকলে সবাই এমন কথা বলতো যে সব অপরাধটা মনে হয় আমারই, আমি অপরাধী। অর্থাৎ কি, হ্যাঁ বাংলাদেশে গেছিলাম, এয়ারপোর্টে এই করেছে, আমার বাড়ি দখল করে রেখেছে, আমি এখানে ইনভেস্ট করেছিলাম, সেখানে করতে পারিনি, আমি মাছ চাষ করছিলাম, মাছগুলো ধরে নিয়ে গেছে। এবার সব অভিযোগটা বাংলাদেশি লোকজনের উপরে। এইরকম বেশ কিছু অভিযোগ শুনতে শুনতে আমার মনের মধ্যে একটা খটকা লাগলো যে এই যে অভিযোগগুলো করতেছে এটার প্রতিকার কি। আসলটা ঘটনা সত্য, ওরা তো আর খালি বলতেছে না, ওরা কিন্তু একটা ভিক্টিমাইজ এবং তারা বলছে। এবং অনেকের ক্ষেত্রে দেখছি ওই মিটিং এ তাদের নেক্সট জেনারেশন তারা ওই বলতেছে বাবা, যে আমার ছেলে বলছে ইউ ডোন্ট গো টু বাংলাদেশ, আগে তুমি বাংলাদেশে যেও না, মানে ওর বাবা ওইরকম একটা তার প্রপার্টি এক চাচাতো ভাই দখল করে নিয়েছিল, সে গেছে উদ্ধার করতে, তার নামে থানায় একটা মিথ্যা মামলা করে দিয়েছে, পুলিশকে কিছু টাকা দিয়ে বাড়িতে নিয়ে এসছে, পুলিশ দেখে উনি এয়ারপোর্টে এসে টিকিট চেঞ্জ করে সাথে সাথে লন্ডন চলে গেছে। ওই ছেলে বলতেছে বাবাকে ইউ ডোন্ট গো টু বাংলাদেশ আগে। তো এই যে বাংলাদেশে আর যাবা না, নেক্সট জেনারেশন যদি এইটা বলে, তার মানে তাদের মানসিকতা, আপনারা যারা ফার্স্ট জেনারেশন তারা তো ধরেন একটা টান আছে, বাংলাদেশে গেছেন কিছু একটা টান আছে, কিন্তু আপনার নেক্সট জেনারেশন যারা এখানে বাইবর্ন তাদের তো ওই টানটা নাই। তাদের টানটা হবে যদি আপনাকে দেখে যে আপনি কমফোর্টেবলি বাংলাদেশে যাচ্ছেন এবং তাদেরকে নিয়ে যাচ্ছেন, সবকিছু ঠিকঠাক আছে, তারা যদি দেখে যে না ভালো, তাহলে তারা সেটা করবে। কিন্তু যদি ক্রাইসিস দেখে, যদি দেখে এইরকম সমস্যা, তাহলে কিন্তু তারা সেটা যেতে চাইবে না। তো সেই ক্ষেত্রে আমি তখন চিন্তা করলাম যে এটা তো আমাদের দেশের জন্য একটা বড় ক্রাইসিস হবে, বাংলাদেশ উইল সাফার। কারণ হলো যে আমাদের এখনো সোর্স অফ ইনকামের মধ্যে একটা হলো ফরেন রেমিটেন্স। তো সেই ফরেন রেমিটেন্সের ক্ষেত্রে সবচেয়ে বড় অবদান হলো যারা প্রবাসে আছে। এবং আপনার ধরেন যারা আসে, যে বিদেশে যখন আসে চাকরি পায় বা আপনার থাকার পারমিশন পায়, প্রথমে কিন্তু সে একটা বাড়ি করে, সে বাড়িতে কিছু ইনভেস্ট করে, তাই না? কারণ এই ইনভেস্টটা তো বাংলাদেশেই যাচ্ছে, বাংলাদেশ ব্যাংকে ডলারটা পাঠাচ্ছে, বাংলাদেশ গভর্নমেন্ট তো তাকে টাকা দিয়ে দিচ্ছে, কিন্তু ডলারটা তো বাংলাদেশ গভর্নমেন্ট পাচ্ছে। এই যে বেনিফিটটা, এই লোকটা যদি টাকাটা না পাঠায় তাহলে কি সেটা হবে? সেটা তো হবে না। তো সেক্ষেত্রে নেক্সট জেনারেশন বা থার্ড জেনারেশন যদি বাংলাদেশ থেকে মুখ ফিরিয়ে নেয়, তারা যদি ওই চিন্তা না করে, তাহলে বাংলাদেশ উইল সাফার। এই চিন্তা করে তখন আমি চিন্তা করলাম অবশ্যই আমাদের সংগঠনের মধ্যে এই প্রবাসীদের সহযোগিতার জন্য একটা প্রজেক্ট রাখা বা একটা চিন্তা করা দরকার। তখন আমি আমার কমিটির সঙ্গে এই সমস্তগুলো শেয়ার করলাম, শেয়ার করে বললাম যে আমরা আমাদের সংগঠনের যে মূল উদ্দেশ্য তার মধ্যে একটা জিনিস আমরা অন্তর্ভুক্ত করি। 16 সালে এটা করলাম যে প্রবাসীদের অধিকার প্রতিষ্ঠা, হ্যাঁ, রাইট অফ দ্য এনআরবি পিপল ইন বাংলাদেশ। এবং সেখানে আপনি দেখবেন যে আমাদের ব্রোশিয়ারে ওখানে আছে
এবং আমাদের ওয়েবসাইটে আমাদের যে ইয়েটা আছে সেখানে করা আছে। এরপরে আমরা প্রবাসীদের নিয়ে কাজ শুরু করলাম। এখন প্রবাসীদের কাজ কিভাবে আমরা করবো, কিভাবে হেল্প করবো? আমি তো আপনাকে চিনি না, আপনার একটা সমস্যা আছে, আপনিও আমাকে চিনেন না, তো সলিউশন কিভাবে হবে? যোগাযোগ তো লাগবে। এই কমিউনিকেশনের জন্য আমরা চিন্তা করলাম যে প্রত্যেকটা দেশে প্রবাসীদের সংগঠিত করে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের শাখা করতে হবে। শাখা করলে সেখানে একটা কমিটি থাকবে, 5-10 জন লোক থাকবে, ওরা তো ওই দেশে থাকে। তখন ওই দেশে যদি এটা প্রচার হয় যে আমরা প্রবাসীদের হেল্প করছি, তখন যারা বিভিন্ন জায়গায় ছিটিয়ে ছিটিয়ে আছে তারা তাদের সঙ্গে যোগাযোগ করবে, তারা আমাদের সঙ্গে কমিউনিকেট করবে যে এই প্রবলেম, যেটা একটু আগে আপনি আপনাদেরকে বললাম, একটা ফর্ম ফিল আপ করে দিলে উনি এটা সুপারিশ পাঠালে আমরা তখন সেটা দিয়ে কাজ করব। তো সেই হিসেবে আমরা চিন্তা করে আমরা শুরু করলাম কাজ। এবং কাজ করতে গিয়ে ফার্স্টে আমাদের ইউকেতে কমিটি হলো, তারপরে আপনার ইউএসএ তে কমিটি হলো, সৌদি আরবে কমিটি হলো, সুইডেনে কমিটি হলো। এই কমিটিগুলো হয়ে আমরা কাজ শুরু করলাম। কিন্তু 2016 থেকে 2019 পর্যন্ত 3 বছর প্রায় 200 মতো কাজ আমাদের কাছে এসছে। কিন্তু দুঃখজনক হলো সত্য যে আমার কাছে যখন একটা কাজ আসে, একবার এক সিলেটের এক ভদ্রলোক তার বাড়িটা তার ভাইটাকে দিয়ে এসেছিল ক্যাটাগরি হিসাবে, সে ভাড়াও দেয় না এবং সে ওখানে দখল করে রাখছে, বারবার বলা সত্ত্বেও তাকে ছাড়ছে না। ওইরকম একটা দরখাস্ত আমাদের কাছে আসলো। আমি তখন সিলেট চলে গেলাম এবং ফ্রম মাই ওন পকেট সিলেটে গিয়ে, আমাদের সিলেটে ওই যে কমিটি আছে ওনাকে নিলাম, ওনাকে নিয়ে আমি তখন পুলিশ কমিশনারের কাছে গেলাম, যে বললাম যে দেখেন আমরা তো প্রবাসীদের নিয়ে কাজ করি, এই যে দরখাস্তটা আসছে অমুকের বাড়ি, তার বাড়িতে জোর করে দখল করে রাখছে, এটা ছাড়ছে না, উনি একটা মামলা করতে চায় এবং আমি মামলাটা করতে চাই, আপনি পুলিশকে বলেন এই মামলাটা নেওয়ার জন্য। তো পুলিশ কমিশনার ওসিকে ফোন করলো যে ওনারা যাচ্ছেন, দেখেন তো কি সমস্যা, মামলা নেওয়ার জন্য তো বলতে পারে না, ওনারা যান। তা আমি থানায় গেলাম, ওই লোককে নিয়ে গেলাম এবং আর এক অ্যাডভোকেট তাকে নিয়ে গেলাম, তাকে যে বললাম যে দেখেন আপনারা এখানে সিলেটের প্রবাসীরা বাইরে আছে বা বিভিন্ন জেলার প্রবাসীরা বাইরে আছে, জোর করে যদি এই প্রপার্টি দখল করে রাখেন তো দুর্নামটা তো আমাদেরকে শুনতে হয়। আমি যখন বাইরে যাই তখন ওই কোনো বাসায় দাওয়াত খেতে গেলে তো তারা বলে যে আমার প্রপার্টি তো বাংলাদেশে দখল করে রাখছে, বাংলাদেশে দখল করে রাখছে বললে তো আমি করে দিই, তার মধ্যে দোষটা তো আমার উপরে চলে আসে, আমি তো তখন এমবারাস ফিল করি। তো তখন ওসি কথাটা শুনে মামলাটা নিলেন এবং ওই দিন রাত্রি ওই ছেলেটাকে অ্যারেস্ট করা হলো। পরের দিন আমি ঢাকায় ফিরে আসছি। এই কাজ যখন করি তখন দেখলাম যে এই যে জমিটা দখল করে রাখছে সে কিন্তু কোনো কোর্টে বা কোথাও কোনো মামলা করেনি, যার ফলে এটা প্রশাসন তাকে উচ্ছেদ করতে পারছে, গ্রেফতার করতে পারছে। কিন্তু এরকম অনেক কেস আছে আমরা পাচ্ছি যেখানে তদন্ত করে আমরা যখন সর্বশেষ যাই তখন বলে এইটা তো কোর্টে একটা মামলা আছে, হয়তো আপনি কখনো তাকে গিফট করেন নাই বা পাওয়ার দেন নাই, কিন্তু 300 টাকার স্টাম্পে একটা পাওয়ার বানাইয়া সিলসাপোর মাইয়া কোর্টে একটা মামলা করে দিছে এবং মামলা করে দেওয়ার পরে কোর্টে মামলা আছে, তখন প্রশাসন আর আপনাকে আমাদেরকে হেল্প করতে পারে না। কেন পারে না? কারণ কোর্টে মামলা আছে, এক কথা। এবং এরকম আপনারা নিশ্চয়ই জানেন হয়তো যে আপনারা এখান থেকে এমবেসিতে অনেক অভিযোগ করা যায়, সেখানে কিন্তু ওরা বাংলাদেশে তদন্তে পাঠায়, এটাকে শেষ পর্যন্ত ওই রিপোর্টই দেয়, ওই পুলিশ পর্যন্ত আসলে যে আদালতে আছে এটা আদালতের বিষয়, এই কথা বলে তারা স্কেপ করে দেয়। তো এইটা যখন করলো তখন আমরা দেখলাম যে এইটা তো খুব কঠিন কাজ, কারণ আমার কাছে 100টা যে কাজ আসছে তার মধ্যে আমি মাত্র 5টা সমাধান করতে পেরেছি, কিন্তু এটা তো স্যাটিসফ্যাক্টরি না। আমি যদি মোর দ্যান 50 করতে পারতাম এটা স্যাটিসফ্যাক্টরি। তখন আমার মনের মধ্যে একটা ইয়ে আসলো, তো এটা তো সলিউশন লাগবে, এভাবে তো আমরা পারবো না, কারণ আমি তো আর ফুল টাইম না, আমি তো আর ফান্ড নিয়ে কাজ করি না, আমার তো অন্যান্য কাজ আছে। আমি হয়তো আমার সময় থেকে 20% আমি এই জনস্বার্থের কাজের জন্য ব্যয় করি, কিন্তু এটি তো ইম্পসিবল, যেহেতু 100টার মধ্যে আমি 5টা করতে পেরেছি, এটা তো সম্ভব না। তখন আমি চিন্তা করলাম নিশ্চয়ই এটা একটা আইনি প্রতিকার দরকার। এরপরে আমরা গবেষণা করে দেখলাম যে বিভিন্ন জায়গায় স্পেশাল ল হয়েছে, এই নারী নির্যাতন, তাই না, স্পেশাল ল হয়েছে। তারপরে আপনার ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, স্পেশাল ল, মানুষের কথা বন্ধ করার জন্য, দ্রুত করার জন্য অনেক কিছু স্পেশাল ল হয়েছে, সেখানে একটু দ্রুত হয় সবকিছু। তখন আমি চিন্তা করলাম যে প্রবাসীদের এই সমস্যাটা, একজন প্রবাসী যখন দেশে যায়, আপনি কানাডাতে আছেন, আপনি কি 6 মাস দিয়ে থাকতে পারবেন? তা তো পারবেন না। আপনি তো এখানে কাজ করেন, আপনি তো 1 মাস ছুটি নিতে পারবেন, 1 মাস আপনি দেশে যেতে পারবেন, কিন্তু 1 মাসের মধ্যে তো আপনি মামলার সমাধান হবে না। বাংলাদেশে একটা মামলা হলে সিভিল মামলা 20 বছর লাগে,
তো এই 20 বছর তো আপনি যাওয়া আসা করে আপনি তো কুলাতে পারবেন না, এবং আপনি 2 বছর 4 বছর পরে এটা অ্যাবান্ডন করে দিবেন, আচ্ছা যাই সম্পত্তি নিয়ে যান, আমি আর লোন দিতে পারছি না। তো এইটার কারণে আমরা চিন্তা করলাম যে মূল জায়গাটা হলো প্রবাসীদের সমস্যাগুলো যদি খুব দ্রুত সমাধান করা যায় লিগালি, তাহলে পরে এটার একটা প্রতিকার হতে পারে। লিগালি দ্রুত সমাধান করতে গেলে বাংলাদেশে কোনো প্রচলিত আইন নাই। এই জন্যই আমরা বলেছি, চিন্তা করলাম যে 2019 সালে প্রথম আমরা এই আলোচনাটা ফার্স্ট মাঠে আনলাম। ইংল্যান্ডে একটা সেমিনার হয়েছিল, সেখানে আমি বললাম যে এই প্রতিকার পেতে হলে বাংলাদেশে প্রবাসী ট্রাইব্যুনাল গঠন করতে হবে, এবং প্রবাসী ট্রাইব্যুনাল কিভাবে গঠন করা হবে, কিভাবে বিচার কার্য হবে, সেই সবগুলো জিনিস আমরা এই 9 পয়েন্টস, আপনাদের সামনে একটা কাগজ আছে দেখবেন, 9 দফাটা, যদিও আইনটা তো আরো বড়, তারা করবে সবকিছু ঠিক আছে, দরকার হলে গভর্নমেন্ট যদি আমাদেরকে ড্রাফট দিতে বলে ফুল ড্রাফট সেটা আমরা দিতে পারবো, কিন্তু আমাদের একটা প্রাইমারি আইডিয়া আমরা এই 9 পয়েন্টস এর মধ্যে দিয়েছি যে কিভাবে প্রবাসী ট্রাইব্যুনাল গঠন করা যাবে। সেটা আমরা বলেছি যে একজন প্রবাসী যেখানেই থাকুক, সে ব্যক্তিগতভাবে, ইমেইলে অথবা এসএমএস এ অথবা সাদা কাগজে বাই পোস্টে, যে কোনো জায়গায় যদি উনি একটা দরখাস্ত করেন যে আমার অমুক জায়গায় আমার প্রপার্টি দখল করে রাখছে, অথবা আমার অমুক সম্পত্তি অমুক বিজনেস দখল করে রেখেছে, ওইটাই হবে মামলা, এবং সেই মামলাটা ট্রাইব্যুনাল অ্যাকসেপ্ট করবে। উইদিন 15 ডেজ তাকে নোটিশ করবে যে এইটা দুই পক্ষকে, আপনাকে করবে তাকেও করবে, 15 দিন পরেই আপনাদের একটা শুনানি হবে। তা আপনি কি কানাডা থেকে যাবেন ওখানে? না, সেটা আমরা বলেছি। বর্তমানে যদি সে আসতে চায় আসবে, যদি সে না আসতে চায় তাহলে এখন জুম মিটিং করে ডিজিটাল সিস্টেমে তাকে সংযুক্ত করে আপনি মামলার শুনানি করবেন। আর বাংলাদেশে যে দখল করেছে সে তো আছে, শুনানি করে আপনি রায় দিবেন, এবং সে রায়টা 30 ডেজের মধ্যে হবে। 30 ডেজ আপনি ছুটি পাবেন এখানে, এই 30 ডেজের মধ্যে হবে, এবং এটার মাধ্যমে যে ডিসিশন হবে, অধিকাংশ ডিসিশনই কিন্তু প্রবাসীদের পক্ষেই হবে, কারণ যারা দখল করছে তাদের তো কাগজপত্র নাই, তারা তো একটা ফলস কাগজপত্র তৈরি করে কোর্টে যেয়ে আপনাকে একটা ব্লক করে দিয়েছে যাতে আপনি এটা ভোগ করতে না পারেন। এবং তখন এই সমাধানটা হওয়ার পরে আবার একটা প্রশ্ন আসবে, যে আইনের প্রস্তাব আমরা করেছি যে একটা জায়গায় কিন্তু আপনার বিচার শেষ হয় না, এটা কানাডাতেও আছে, বিচারের ধাপ আছে, সর্বোচ্চ পর্যায় পর্যন্ত যেতে হবে, না এটা ফাইনালি হয় সুপ্রিম কোর্ট পর্যন্ত। এই জন্য আমরা তো ট্রাইব্যুনাল গঠন করার কথা বললাম, কিন্তু আমার হাইকোর্ট, সুপ্রিম কোর্ট সব জায়গায় তো ওইখানে তো বিচারগুলো হবে সংবিধান অনুযায়ী। তো সংবিধান তো আমার হাতের মধ্যে না, ইচ্ছা করলেই পরিবর্তন করা যায় না, বা ইচ্ছা করলেই আপনার আইন করা যায় না। তখন আমরা বললাম ঠিক আছে, ওই জায়গায় যেহেতু আমার একটু দেরি হতে পারে, এই জন্য আমরা প্রভিশন রাখলাম আমাদের ইয়ের মধ্যে, যে রায়টা হবে সেই রায় যদি হয় যে অবৈধভাবে দখল করে আছো, বাড়িটা ছেড়ে দিতে হবে, ওই রায়টা আগে কার্যকরী করে তারপরে আপিলের সুযোগ দিতে হবে। এরপরে আর সুযোগ কে করবে? যিনি দখল করেছিলেন তিনি তো আপিল করবেন, উনি তো বাংলাদেশে আছে, উনি 10 বছর পরে রায় নেন, রায় নেওয়ার পরে 10 বছর পরে যদি প্রবাসী হেরে যায় তার প্রপার্টি দিয়ে দেবে তাকে, কিন্তু এই 10 বছর সে দখল করে থাকবে। এই সুযোগটা আমরা কিন্তু এই আইনের মধ্যে বলেছি। তো দেখেন কত একটা সুন্দর জায়গা, যে জায়গায় আইনি ভাবে এটা সম্ভব, কিন্তু প্রশাসনিক ভাবে তো সব সম্ভব না। কারণ প্রশাসনিক ভাবে তো আপনাকে ধরেন একজন নাগরিককে যদি বলে তুমি ওর বাড়িটা ছেড়ে দাও, হয়তো ডিসি বললো যে বাড়িটা ছেড়ে দাও, এসপি বললো, ছাড়বে না তো, ও তো জানে যে এটা আইনগত কোনো ভিত্তি নেই। অথবা আমরা আইনগত ভিত্তির মধ্য দিয়ে প্রবাসীদের সমস্যা সংক্ষিপ্ত সময় সমাধানের জন্য আমরা এই উদ্যোগটা নিয়েছি। এবং এখানে সুবিধাটা হলো কি জানেন, এই প্রবাসীদের যে এই সমস্যাগুলো সেগুলো যদি রিয়ালাইজ না করে, সেগুলো যদি সমাধান করা না হয়, তাহলে আজকে যে হতাশা প্রবাসীদের মধ্যে এই ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশনে গিয়ে যা হবে সেটা হলো বাংলাদেশ থেকে তারা বিচ্ছিন্ন হয়ে যাবে। কিন্তু আপনি আমি তো নিশ্চয়ই সেটা চাই না। আপনি আমি অবশ্যই চাই আমার পরবর্তী বংশধর যারা বিদেশে আছে, হতে পারে তারা এখানে ভাই বোন গ্রোন আপ, তারপর দেশের সঙ্গে তার নারীর যে সংযোগ সেটা থাকুক, এবং দেশের সঙ্গে নারীর সংযোগ থাকলে সেখানে বাংলাদেশ উপকৃত হবে। সেই দিনগুলো কিন্তু আমরা মনে করেছি যে এই সংগঠনের মাধ্যমে প্রবাসীদের কিছু সহযোগিতা এবং সাহায্য করা। এবং আমরা যেটা দেখেছি সেই এখানে আপনার হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশ প্রথম আমি যখন কানাডাতে এসেছিলাম, যে কোনো একটা সোর্সে আমাদের আলিমুল হায়দারি ভাইয়ের সঙ্গে আমার কথা হয়েছে, ওনার সাথে আমি বসেছিলাম, বলেছি যে আমরা তো কাজ করছি, তো আপনারা কানাডার তো এরকম অনেকের প্রবলেম আছে, কিন্তু আমাদের কাছে কেউ আসে নাই কখনো। তো এটা যদি হয় তাহলে আপনাদের এখানে কমিটি করলে আপনারা অনেকেই জানবে, আপনাদের মাধ্যমে আসবে, আমরা কিন্তু হেল্প করতে পারি। যে কাজটা অনেকেই টাকা দিয়ে করতে পারবে না। আমি একটা উদাহরণ বলি আপনাকে, আমেরিকান পাসপোর্ট,
সে আমেরিকাতে আছে 2015 সালে সম্ভবত। তার বাড়ি হলো সিরাজগঞ্জে, আমেরিকাতে আছে সে। পাশের বাড়ির সঙ্গে তাদের একটা গন্ডগোল আছে জমি জমা নিয়ে, তো একটা মার্ডার হয়ে গেছে। তো মার্ডার হয়ে যাওয়ার পরে ওই মার্ডার কেসে ওদের তো আসামি করেছি, যে ভাই আমেরিকা থাকে তার নামও এফআইআর দিয়ে দিয়েছে মার্ডার কেসে। এইটা আমি যখন আমেরিকাতে আসছি, আমি একটা ফ্রি কনসালটেশন করতেছিলাম, এক ভদ্রলোক আমার কাছে এসে যে ওনার এই প্রবলেম। তা আমি বললাম আপনাদের সব কাগজপত্র দেন। তা আমি দেখলাম, দেখে তো মনে হচ্ছে স্যার হি ইজ ইন আমেরিকা, সে ওখানে অ্যাকিউজড মার্ডার কেসে। এবং নর্মালি আমি বললাম যে এটা তো আপনি যদি লয়ারের কাছে জানো, আমার মনে হয় না খুব আপনার বেনিফিট হবে। মানে বেনিফিট হবে কিভাবে আমি বলি, আপনি প্রথম লয়ারের কাছে যাবেন, তাকে 5 লাখ টাকা ফি দিতে হবে, আপনি সারেন্ডার করবেন, আপনাকে জেলে যেতে হবে, মার্ডার কেস তো, এবং হাইকোর্ট থেকে আপনি জামিন পাবেন, মেবি ইট উইল টেকস 4 মান্থস। এই 4 মান্থস আপনার জেলখানায় থাকবে। এটা তো হবে না। তো আমি দেখি কি করতে পারি। আমি এটাকে একটু এক্সট্রাঅর্ডিনারি নিলাম, এইরকম একটা আনকমন কাজ কি করা যায়, যেটা যেটা সম্ভব না, সেটাকে কিভাবে সম্ভব করা যায়। আমি দেশে গেলাম, দেশে গিয়ে আমি আইজিপির সঙ্গে দেখা করলাম আমাদের টিম দিয়ে, যে আমি বললাম যে এই যে দেখেন একটা দরখাস্ত নিয়ে গেছি আমাদের ব্যাগে, যে উনি আবার আমাদের কাছে ফর্মালি ওই ফর্মে আবেদন করেছে ওই পাসপোর্ট সহ। আমি যে আইজিকে বললাম, আইজিপিকে এই যে দেখেন উনি আমেরিকাতে ছিল, এই মার্ডার কেসের আসামি, সে আসলে জেলখানায় যেতে হবে এবং তার ওখানে প্রবলেম হবে, তার জব আছে, 4 মাস থাকতে হবে এখানে, সবকিছু মিলে। উনি বললো তো কি করার, আপনি পুলিশ সুপারকে বলেন ইমিডিয়েটলি একটা তদন্ত করে ঘটনা সম্পর্কে আপনাকে রিপোর্ট দেন। তো যখন আইজিপি রিপোর্ট চাই এসপিকে, সেখানে তো আর 2 নম্বরের রিপোর্টের সুযোগ নাই। উনি সাথে সাথে লিখে দিলেন সাবমিট এ রিপোর্ট উইদিন 15 ডেজ। গেল এসপির কাছে, এসপির কাছে একদম পুরো তো আপনার তোলপাড় হয়ে যাচ্ছে, আইজি পাঠাইছে, খুঁজে খুঁজে দেখলো আসলে ঘটনা সে তো ছিল না। তখন ওইটা তার একটা রিপোর্ট দিল যে সে ওই সময় আমেরিকায় ছিল। আমেরিকা ছিল, এখন কি করা, মামলা তো আসামি হয়ে আছে। তখন পুলিশ আইজিপি তাকে বললো যে এই মামলাটা পুলিশ তদন্ত করে 30 ডেজের মধ্যে তোমরা রিপোর্ট দিয়ে দাও। রিপোর্ট দিলে ও কিন্তু বাদ চলে যাবে, কারণ অলরেডি তো একটা রিপোর্টে চলে আসলো, ওখানে ছিল না। চার্জশিট হবে, যারা আছেন তাদের মধ্যে চার্জশিট হবে। নরমালি যেটা তদন্ত তার 1 বছর পরে হতো। তো 30 ডেজের মধ্যে পুলিশ সুপার ওইটা তদন্ত করে রিপোর্ট সাবমিট করে দিল কোর্টে, ও বাদ চলে গেল। বাদ করার পরে সে আসামিটা রিলিজ হয়ে গেল। এই যে কাজটা, এই কাজটা আমি যে বললাম যে এটা অর্থ দিয়েও সম্ভব না অনেক কিছু। এই কাজটা সে নরমালি লিগ্যাল ফাইটে গেলে তাকে জেলে যেতেই হতো, কোনো আপনি 1 কোটি 5 কোটি টাকা দিয়ে কোনো কিছু করার ছিল না। এই যে কাজটা হলো, এই কাজের মাধ্যমেই, এটা আপনাদেরকে এই জন্য বলছি যেটা একটা উদাহরণ হিসাবে, যেরকম আপনাদের অনেকের কোনো সমস্যা থাকতে পারে, তা আমরা কেন এসেছি এই হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশ, ওনারা কেন কমিটিটা করলেন, এটা এই জন্য যে আপনাদের এখানে যারা প্রবাসী আছে তাদের যদি এরকম কোনো সমস্যা থাকে যেটা আপনি সমাধান করতে পারছেন না, আপনি যদি পারেন অলরাইট, সেটা তো আমাদের দরকার নাই। যদি আপনি না পারেন আমাদেরকে জানালে আমরা তখন এইটা প্রশাসনিকভাবে চেষ্টা করে সমাধানের জন্য চেষ্টা করব। তো ওই যে একটা কথা বললাম, 100% আমরা করতে পারছি না, পারবো না। কারণ যদি একটা মামলা থাকে তাহলে ওইটা প্রশাসন সেখানে হাত দেয় না। আর যারা চালাক, যারা আপনার বিপক্ষ, যারা বাড়ি দখল করে, ব্যবসা দখল করে, তারা ওই একটা মামলা করেই দেবে। আর নাইলেও আপনাকে বলবে আপনি বাড়িতে যেয়ে তাকে থ্রেট দিয়েছেন, ভয় দিয়েছেন, আর পুলিশ তো এলাকারইটা, তার সঙ্গে যোগাযোগ, আপনার সঙ্গে তো যোগাযোগ নাই, ও চিনে, আর তো এলাকার লোকজনও চিনে। দরকার রাজনৈতিক দলের যারা আছে, চেয়ারম্যান টেয়ারম্যান, তাদেরকে চাটা খাওয়াইয়া পয়সা দিয়ে পুলিশ নিয়ে আসে আপনাকে বাড়িতে খুঁজতে আসবে যে উনি কোথায়। তা আপনি কানাডা দিয়ে যাওয়ার পরে যদি শোনেন যে পুলিশ বাড়িতে এসে খুঁজতেছে আপনাকে, আপনি তো সরাসরি ঢাকা এয়ারপোর্টে চলে আসবেন, তাই না? টিকিট চেঞ্জ করে চলে আসবেন। এই জায়গা থেকে আমাদের কর্মসূচিটা এই জন্যই আমরা বলছি যে এরপরে আলিমুল্লাহ ভাইকে যখন বললাম, তখন উনি বললেন যে এটা আমি দেখি কারা কারা এটা কাজ করতে ইন্টারেস্টেড। তবে এটা কিন্তু একদম টোটালি ভলান্টিয়ার সার্ভিস। আপনি যদি এটার সঙ্গে সংযুক্ত থাকেন, আপনি এখানে কিচ্ছু পাবেন না, আপনাকে দিতে হবে। তবে হ্যাঁ, একটা জিনিস আছে, সেটা হলো স্যাটিসফ্যাকশন। আর একটা হলো নিশ্চয়ই সৃষ্টিকর্তা হিন্দু মুসলিম যেখানেই যাই থাকুক, প্রত্যেকটা ধর্মগ্রন্থে এই জিনিসটা বলা আছে যে আপনি মানব কল্যাণের জন্য কাজ করলে ইউ উইল গেট রিওয়ার্ড। এটা আমার মুসলিম ধর্মে বলা আছে, হিন্দু ধর্মে, সব ধর্মে বলা আছে। তো ওই জিনিসটা আপনি পাবেন, কিন্তু ইনস্ট্যান্টলি এখানে পাওয়ার কিছু নাই, এখানে দেওয়ার জন্যই।
যারা এখানে কাজ করছেন ওনারা যে কমিটি, ওনারা কিন্তু ওন পকেটের মাধ্যমে এই খরচগুলো করছেন। তাই সেই জন্য এখানে এরপরে উনি যখন কমিটি হলো, কনভিনিং কমিটি, সেখানে আমাকে ইনফর্ম করলেন যে আমরা কনভিনিং কমিটি, আপনারা জানেন ইনগ্রেশনে আপনারা ছিলেন অনেকে, এখানে মিনিস্টার ছিলেন, এমপি ছিলেন, এবং ইনগ্রেশন হওয়ার পরে আমার সঙ্গে কথা ছিল যে আমি একবার আসবো, তবে এখনই যে আসবো সেটা হয়তো ছিল না কথা, নেক্সট ইয়ার আসার কথা। কিন্তু এর মধ্যে আমার ছেলে আবার পিএইচডি কনফিগারেশন 16-17, তখন আমি বললাম যে আমি তো আমেরিকাতে আসছি 16-17 তারিখে, তো আপনারা যদি করেন, হ্যাঁ করেন, তাহলে আমরা একটা ইয়ে করি, আপনারা আলোচনা করি, তাহলে আপনার সুবিধা হবে, সবাই জানলো বিষয়টা। তারপরে ঠিক আছে আমি আসবো। সেই হিসাবে অ্যাডভোকেট আফরিয়া এবং আপনার সমাজে যখন দেশে গেলেন, তাদের সঙ্গে আমাদের কথা হচ্ছে, আমাদের সাংগঠনিক কর্মকাণ্ড কিছুটা তাদেরকে অবহিত করা হয়েছে। এবং আপনারা আমাদের ওয়েবসাইট আছে hlpp.org.bd, এখানে যদি ভিজিট করেন আমাদের অল অ্যাক্টিভিটিস আপনারা সেখানে পাবেন। এবং আজকে যে প্রবাসী ট্রাইব্যুনালের কথা বললাম, এই প্রবাসী ট্রাইব্যুনাল আপনারা মনে করেন না যে বাংলাদেশ এমনি করে দিবে, নো, করবে না। কারণ আপনার প্রপার্টিটা কোথায়, ব্যবসাটা কোথায়, ঢাকায়, বাংলাদেশে, ওইটা ভোগ করতেছে কে? বাংলাদেশিরা। অথবা আমরা কি ইচ্ছা করে আমরা এটা করবো, আমার স্বার্থ জলাঞ্জলি দেবো, আমার পকেটের টাকাকে আমি ছেড়ে দেবো? তা তো দেবো না। অর্থাৎ এই প্রবাসী ট্রাইব্যুনাল করতে গেলে আপনাদের ভয়েস লাগবে, আপনাদেরকে দাবি করতে হবে, আপনাদেরকে এগিয়ে আসতে হবে, দলমত নির্বিশেষে। আমাদের কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, আমাদের সংগঠন কিন্তু কোনো দলীয় এজেন্ডা নাই। আমি কিন্তু কখনো মেম্বার অফ পার্লামেন্ট ইলেকশন করবো না। অর্থাৎ দলমত নির্বিশেষে, আপনারা তো বিভক্ত, আমরা জানি দলীয়ভাবে খুব বিভক্ত বিভিন্ন দেশে যারা আছে প্রবাসীরা, যেহেতু এটা আনফরচুনেট, এখানে কংগ্রেসের কোনো শাখা নাই, কিন্তু বাংলাদেশের সব দল আপনার ইউনিয়ন লেভেল পর্যন্ত নিশ্চয়ই আছে, যেটা আমেরিকাতে আমরা দেখি, ইউনিয়ন লেভেল, থানা লেভেলের বিভিন্ন কমিটি আছে, এত বিভক্তি। তো এইখানে প্রবাসী ট্রাইব্যুনালটা কিন্তু এমন না যে আপনি কানাডাতে একটা দল করেন, ওই দলের জন্যই এটা, অন্য দল পাবে না, সেটা তো আর না, নিশ্চয়ই এটা কিন্তু দলমত নির্বিশেষে সবার জন্য। অর্থাৎ সেক্ষেত্রে আপনারা বিবেচনা করবেন যে এই প্রবাসী ট্রাইব্যুনাল যদি আপনারা করে দিতে পারেন, তাহলে আপনাদের জন্য, আপনাদের নেক্সট জেনারেশনের জন্য এটা অত্যন্ত ভালো কাজ হবে। এবং আমি মনে করি যে এই দাবিটা যেহেতু আমরা শুরু করেছি 19 সালে, এবং এটা ভবিষ্যতে আরো ভালোভাবে দাবিটা উঠতে হবে, এবং সে উঠানোর দায়িত্ব হলো আপনাদের উপর। শুধু HLPP কানাডা ব্রাঞ্চ ওনারা করলেই হবে না, এটা কানাডাতে যারা আছেন, নিশ্চয়ই কানাডা সব দেশই সবাইকেই ঐক্যবদ্ধ করতে হবে, সব জায়গায় কাজ করছে। আপনারা দেখেছেন কয়েকদিন আগে নিউজে, আমরাও সেটা অবশ্য সমর্থন করেছি। আমি আমেরিকাতে আমাদের সেমিনারে আমি বলেছি এটা। ইউকেতে আমাদের হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশ হাই কমিশনে একটা স্মারকলিপি দিয়েছে। ইলেকশন কমিশন বলছে যে প্রবাসীদের ভোটাধিকার দিতে, তারা বিভিন্ন সূত্র বলছে যে আপনি ওখানে কাউকে অথরাইজ করবেন, তো আপনি কাকে অথরাইজ করলেন, বললেন যে অমুক মার্কায় ভোট দিও, ও কি ওই মার্কায় ভোট দিবে এমন কোনো কথা আছে? তা তো নিশ্চয়তা নাই। আর ভোট তো একটা কনফিডেন্সিয়াল জিনিস, আপনি বলে দিলেন এই অমুককে ভোট দিও, এটা তো কনফিডেন্সিয়ালি থাকলো না। এই জন্য আমরা হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশের পক্ষ থেকে ইউটিউবে যে স্মারকলিপি দিয়েছে, সেখানে বলা হয়েছে যে প্রত্যেকটা হাই কমিশন বা এমবেসিতে ভোট কেন্দ্র থাকতে হবে, এবং সেখানে প্রবাসীরা ভোট দেবে। ভোট দেওয়ার জন্য তাকে টিকিট কেটে দেশে যেতে হবে কেন? সে তো ডুয়েল সিটিজেন, সে তো নাগরিক, তার তো ভোটাধিকার আছে। এবং সরকার অবশ্য বলেছেন যে এই ভোটাধিকারটা তাদের দেওয়া হবে, কারণ পদ্ধতি নিয়ে একটা প্রবলেম। তা আমরা দাবি করেছি যে হাই কমিশন বা এমবেসিতেই এই ভোট কেন্দ্রটা থাকতে হবে, যারা এখানে তারা দিতে পারে। এই দাবিটাও আমাদের এখানে আছে। তো এটা আপনাদের মানে প্রবাসীদের স্বার্থেই করা হয়েছে। আর প্রবাসী ট্রাইব্যুনাল, এই প্রবাসী ট্রাইব্যুনালের ব্যাপারটা আমরা এখানে যারা অল্প কয়েকজন লোক আছি, আমরা দাঁড়ালে হবে না, সবাইকে সম্পৃক্ত করতে হবে। আপনারা এখানে তো হাজার হাজার লোক আছে, সবাইকে কিছু বুঝিয়ে দিতে হবে যে আমাদের প্রবাসী ট্রাইব্যুনালটা গঠন করার জন্য সরকারের উপরে চাপ সৃষ্টি করা, দুইভাবে করা যাবে চাপ। সেটা হলো আপনারা এখানে জমায়েত করে করতে পারবেন, আপনারা প্রসেশন করে করতে পারবেন, আপনারা এমবিসিকে স্মারকলিপি দিয়ে দেবেন, সিগনেচার কালেক্ট করতে পারেন, অনেকগুলো কাজ করা যায়, বিভিন্ন ভাবে করবেন। এবং এই জিনিসগুলো যখন মিডিয়াতে আসবে, বাংলাদেশে দেখবে, তখন আমরা ওখান থেকে যদি একটু ভয়েস রেজ করি, দুটো যোগ হলে পরে সরকার হয়তো চেষ্টা করবে কিছু করার জন্য। এবং আমাদের পরিকল্পনা আছে যে আমরা আইন মন্ত্রণালয়েও আমরা এই সবগুলো কানাডা, আমেরিকা, অস্ট্রেলিয়া, সুইডেন সব জায়গাগুলো সার্কুলার আপনার স্মারকলিপিগুলো দেওয়া হয়ে গেলে ডিমান্ড জানিয়ে, এরপরে আমিও তখন গভর্নমেন্টের কাছে আমরা ওখান থেকে স্মারকলিপি দেবো। আলোচনা তো অনেক, আমাদের কর্মকাণ্ড অনেক বড়, তো আলোচনা করতে গেলে কয়েক ঘন্টা লেগে যাবে, যে আলোচনা আমি দীর্ঘায়িত করবো না।
আপনাদের কিছু প্রশ্ন থাকবে, সেই প্রশ্নের উত্তরগুলো আমি দেবো। আমি সর্বশেষ যে আহ্বান জানাবো সেটা হলো যে আমাদের হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশের যে অ্যাক্টিভিটিস, শুধুমাত্র এনআরপি পিপলের রিলেটেড ইস্যুটা হলো আপনাদের রিলেটেড। বাংলাদেশে হিউম্যান রাইটস, এনভায়রনমেন্ট এগুলো নিয়ে তো আমরা কাজ করছি, এগুলোর জন্য মানে আপনাদের খুব ইনভলভমেন্ট ইম্পর্টেন্ট তা না, বাট উই আর দ্য পিপল দেয়ার, আমরা এখানে আছি। এখানে যেটা এনআরবি পিপলদের জন্য যে ট্রাইব্যুনাল গঠন, সেখানে আপনাদের কিন্তু কাজ করতে হবে, আপনাদেরকে এগিয়ে আসতে হবে। যদি আপনারা সবাই দলমত নির্বিশেষে এগিয়ে আসতে পারেন তাহলে হয়তো আমাদের সেখানে এটা সম্ভব হবে এবং করা যাবে, এবং সেটি করার জন্য আমি আহ্বান জানাবো। আমি আলোচনার দীর্ঘায়িত করব না, ভবিষ্যতে আবার হয়তো আপনাদের সঙ্গে কথা হবে। এখনো আপনারা এই বিষয়টা ডিজিটাল মাধ্যম বা পার্সন টু পার্সন সব জায়গায় আপনারা আমাদের কথাটা বলেন, ফর্মটা দিয়ে দেন। যদি কারো কোনো সমস্যা থাকে, আমি বলেছিলাম যে সময় থাকলে 3-4 ঘন্টা যদি একটা ফ্রি কনসালটেশন করা যেত, আমি প্রত্যেকের কথা শুনে শুনে তাকে বলে দিতাম কি করতে হবে। ইটস ভেরি ইম্পর্টেন্ট যে আইনের ব্যাপারে অনেকেই অনেক কিছু জানে না, যে কি করতে হবে এটি অনেকে কিছু জানে না। এইটার জন্যই তাকে আইনজীবীর কাছে যেতে হয়, আইনজীবীকে ফিস দিতে হয় কনসালটেশন। আমি কি করব, আমি বলছিলাম যে একটা 3-4 ঘন্টার ফ্রি কনসালটেশন, যেহেতু সময় নাই সেজন্য হয়তো করা সম্ভব হয় নাই। সেরকম হলে আপনার যদি অনেক লোক থাকার সমস্যা নাই, যেটা আমি ইউকেতেও করেছি, আমেরিকাতেও করেছি, অনেক লোক থাকে, সেখানে প্রত্যেকের কথা শুনে তাদেরকে আমরা লিগালি বলে দেই যে আপনি এইভাবে কাজটা করবেন, সেটা তারা ফ্রি কনসালটেশন পাচ্ছে। আর এখানে যদি বাংলাদেশে আপনার কিছু আপনাদের প্রবলেম থাকে, সেটা ফর্ম ফিল আপ করে কমিটির কাছে দেবেন, ওনারা আমাদের কাছে পাঠালে পরে আমরা প্রশাসনিক লেভেলে চেষ্টা করব যে আপনাদের জন্য এই হেল্প করার জন্য কিভাবে করা যায়, এবং সমস্ত কাজগুলোতে আমরা আমাদের সংগঠন থেকে ভলান্টারি এবং উইদাউট এনি ফিস করি, উইদাউট এনি লিগ্যাল ফিস। আমি আর আলোচনা দীর্ঘায়িত করবো না, আমার বক্তব্য শোনার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং আমার সংগঠনের পক্ষ থেকে আপনাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি। Thank you, Advocate Mr. Manzil Murshid. Your comments have been extremely important, and I think we have all learned a lot from here. We want to take this chance and thank all of the media, including the multiple TV channels, newspapers, community leaders, as well as those representative of large Canadian, Bangladeshi, different groups that are present here today. Nous remercions Monsieur Manzil Murshid pour ces mots vraiment, ces histoires vraiment approfondissantes à propos des problèmes qu'ils fassent en Bangladesh. Et nous remercions aussi toutes les stations de télé qui sont ici pour leur participation, et je remercie tout le monde ici, tous les représentants de la communauté qui sont venus ici pour participer. Merci beaucoup. At this moment, we want to ask, please join us in welcoming longtime community senior leader and community advocate. He's a mentor to all of us, the Chief Advisor for Human Rights and Peace for Bangladesh, Mr. Alimur Haidari Babu. Maintenant, on donnera la parole à Monsieur Alimur Haidari Babu, Chief Advisor, le chef advisor pour les droits humains et paix pour Bangladesh. Merci. থ্যাংক ইউ। সমবেত সুধীমণ্ডলী, শুভ সন্ধ্যা। আমি কোনো বক্তা না, আমি একজন কর্মী, আপনাদের মতো সবার সাথে কাজ করি। সংগঠনের সভাপতি বছর দুয়েক আগে যখন এসে এই সংগঠন করার জন্য চেষ্টা করছিলেন, আমার সাথে পরিচয় হয়। আমি নাজমুলকে সাথে নিয়ে চেষ্টা করছিলাম। উনি খুঁজছিলেন একজন বিজ্ঞ, নিরপেক্ষ এবং সৎ কর্মী। আমি তিনটা কোনোটাই ভেতরে পড়ি না, আমি সম্পূর্ণভাবে এক পক্ষপাতিত লোক, আমি বুদ্ধিহীন একজন মানুষ, এবং আমি কোনো সৎ লোক না। তা আমি খুব চেষ্টা করলাম অনেকের সাথে কথা বলার, এরকম কাউকে পাওয়া যায় নাকি। খুঁজতে 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 কেউ রাজি হয় না। ঠিক সেই সময় প্রফেসর সামাদ হাওলাদার, অ্যাডভোকেট আফিয়া বেগম সহ ওনাদের টিম এটা রাজি হয়, এবং রাজি হয়ে এর ভিতরে একটা বলতেই হয়, আমাদের
খুব আমাদেরকে খুব সহযোগিতা করছেন মিস্টার পাতেল। উনি এই সংগঠনটাকে তৈরি করার জন্য, নাজমুল করার জন্য এটা তৈরি করলাম। এই সংগঠন ওনাদের তৈরি করতে এসে অনেক বাধা বিপত্তি এসছে, ওনার সমস্ত কিছু উপেক্ষা করেছে, এই সংগঠন দাঁড়িয়ে গেছে, এই সংগঠন হেল্প করছে। আমি আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। যদি কোনো ভুল করে থাকি, ভুল কথা বলে থাকি, আমাকে ক্ষমা করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সংগঠনকে সহযোগিতা করুন, ভালো থাকুন আপনারা। শুভ সন্ধ্যা। Mr. Alimur Haidari Babu, we want to thank you. At this moment, I want to open up the floor for question and answer period, and the committee will be announced. The committee will be announced first, and I am going to turn it over to Advocate Ms. Afia Begum. আমাদের এই কমিটিতে আগেও ঘোষণা করেছি আমরা, যদিও আজকে আমাদের সেকেন্ড প্রোগ্রাম, আমাদের অ্যাডভোকেট মঞ্জুর মোর্শেদ এখানে আছেন, তো ওনার সামনে আমরা আবারও নামগুলি ঘোষণা করছি এবং আমাদের সাথে আমরা আরও 4-5 জনকে অ্যাড করেছি। তো কোপ করিনি এখনো, আমরা নেক্সট এটা নিয়ে আবার কোপ করবো। আর আজকে ওনাদের নামগুলো আমরা ঘোষণা করে দেবো। অ্যাডভোকেট আফিয়া বেগম, আমি কনভেনার। তারপরে আমাদের এখানে আছেন প্রফেসর ডক্টর ইসামাদ হাওলাদার, উনি হচ্ছেন মেম্বার সেক্রেটারি। হারুন রশিদ, উনি হচ্ছেন জয়েন্ট সেক্রেটারি। তারপরে বন্ধন পাজেল, জয়েন্ট সেক্রেটারি। আমার মনে হয় আপনারা যদি একটু সামনে চলে আসেন, যাদের যাদের নাম ঘোষণা করছেন, তাহলে একটু ভালো হয়, ভাই সাইড যদি আসেন। দ্য মেম্বার্স: ফখরুল চৌধুরী মিলন, সঞ্জয় জাকি, সোফিয়া হাওলাদার, আমিন মিয়া, সুমন রয়, আব্দুল রশিদ খান, নাজমুল জাহিদার, তাপিনা আক্তার, মোহাম্মদ সিরাজুল ইসলাম, কাজী মোরসলিন, জালাল আহমেদ, আহমেদুর রহমান, ইতি ভাই, মোহাম্মদ আকবর হোসেন, মোহাম্মদ ইফতেখার কামাল, শাওন, Rafiqul Islam, and the new members, Sakibul Hasan. Sakibul Hasan অনেক বছর হিউম্যান রাইটস নিয়ে কাজ করেছে। সাকিবুল হাসান, আপনি সামনে চলে আসেন। ফরহাদ হোসেন হিউম্যান রাইটস নিয়ে স্টিল কাজ করছে। আমরা ওনাদেরকে আমাদের এখানে মেম্বার হওয়ার জন্য নেক্সট গ্রুপ করে। শাহানে মোহাম্মদ, কাজী মেহরাব হোসেন আমাদের সাথে প্রথম থেকেই কাজ করছে এই অর্গানাইজেশন নিয়ে। অ্যান্ড ব্যারিস্টার আরিফ হোসেন আমাদের সাথে আছেন। হাসনা হেনা, আপনি আসেন। আর লাস্ট অফ অল আমি একজনের নাম বলবো, সে আমাদের কমিউনিটিতে ভীষণভাবে কাজ করে, কালচারাল প্রোগ্রাম করে, সে নিজেও জানে না, তার নাম আজকে আমি ডাকবো, আসমা হক। এই হচ্ছে আমাদের আপাতত কমিটি। আমরা আপনাদেরকে কোপ করে দেবো, আবার সবাই একসাথে বসবো, কথা বলবো। ধন্যবাদ। Thank you, everyone. Thank you, Advocate Afia Begum, for introducing everyone. At this moment, we would like to open up the floor for question and answers. And we are asking our senior advocate, Mr. Manzil Morshed, as well as Professor Dr. Hawdar, as well as Advocate Ms. Afia Begum, to please address questions and answers that any of you may have. Thank you. Merci à Madame Afia Begum pour votre annonce de tous les membres de la commission. Maintenant, nous aurons une session de questions qui sera dirigée par Monsieur Manzour Morshed et Monsieur Haller. আপনারা যদি কোনো আপনাদের কোশ্চেন থাকে, আমাদের মাননীয়
অ্যাডভোকেট মঞ্জিল মুর্শিদ, এবং উনি উত্তর দেবেন। আর যদি সাংগঠনিক অন্য কোনো কি থাকে আফিয়াকে বলতে, অ্যাডভোকেট আফিয়াকে বলতে পারেন, আমাকেও বলতে পারেন। আমরা কিভাবে সামনে কাজ চালিয়ে যাব, কাজ আগিয়ে নিয়ে যাব। এবং আমি মনে করি যে আমাদের যে কয়েকজন উপস্থিত আমি অত্যন্ত সন্তুষ্ট, কারণ আপনারা তো লিডার হবেন, আপনারা সবাই লিডার, আপনারা মানুষকে বলবেন। আমাদের উদ্দেশ্য এই কি, আমরা মনে করি যে আজকে হয়তো কেউ কেউ হতাশা হবেন, আমি হতাশা নই, আমি আশাবাদী। আমরা আফিয়া এবং আমি সবসময় বাংলাদেশে যাতায়াত করি, এই রিসেন্টলি 1 মাস থেকে আসছি, এবং আমি অনেক কর্মকাণ্ড করেছি, কর্মকাণ্ড করতেছি, বাংলাদেশে যাচ্ছি, এবং আমি অনেকেই অনেকভাবে আমাকে নিরুৎসাহিত করছে, কিন্তু আমি কখনো নিরুৎসাহী হই নাই। এবং আমি মনে করি যে মঞ্জিল মুর্শিদ ভাই যে উদ্যোগটা নিয়েছেন, এবং এই উদ্যোগকে ত্বরান্বিত করতে আমার জন্য এটা অত্যন্ত সহজ, এবং আমি ওনার উপদেশে আমি সহজভাবে কাজটা এগিয়ে নিয়ে যেতে পারবো। এবং আমি মনে করি কানাডা উইল বি দি স্ট্রংগেস্ট ব্রাঞ্চ ইন দি ওয়ার্ল্ড। এবং আমি বিশ্বাস করি যে এইখানে যে কয়জন সবাই অত্যন্ত জ্ঞানী, সবাই অত্যন্ত শিক্ষিত, আমি একজনকেও দেখি না যে এই কয়জন সবাই লিডার। আপনারা আমাদের সাহায্য করবেন, আমি কথা দিলাম আপনাদের সাথে যোগাযোগ করে আমি কাজ করব, আপনাদের উপদেশ মতো কাজ করব, এবং সেইভাবে অনলাইনে এবং বিভিন্নভাবে আমি যোগাযোগ করব। আর সুতরাং আমি মনে করি যে আপনারা যদি কোশ্চেন থাকে, টাইমের কোনো সমস্যা নেই, টাইম আমাদের বলা আছে, যদি টাইম বেশি হয় তাহলে আমরা পে করতে হবে, ডোন্ট ওয়ারি ফর দ্যাট, ওইটা নিয়ে চিন্তা করবেন না। আমি মনে করি এখানে যথেষ্ট জ্ঞানী গুণী আছে, এবং মোর্শেদ ভাই এবং আমি আফিয়া আপনাদের সহযোগিতায় কিভাবে কাজ এগিয়ে নিয়ে যেতে পারবো। এবং আমি মনে করি যে প্রত্যেকটা মানুষের সমস্যা আছে, আমি যে কতটা কষ্ট করে ওখানে সার্ভাইভ করতেছি, আমি একটা প্রতিষ্ঠান করছি, 14 সাল থেকে শুরু করেছি, আমি কোনোদিন পিছপা হইনি, এবং আমি মনে করি যে এত স্ট্রাগল করিয়াও আমি আগাই গেছি। আপনার চিন্তা করতে পারবেন না যে কতটা সমস্যা, এবং আমি মনে করি প্রত্যেকটা মানুষের এই একই সমস্যা আছে এখানে, প্রত্যেকটা মানুষের। এবং আমরা যারা লিডার, আপনারা যারা লিডার, তারা দেখবেন যে আপনারা এই যে ফর্মগুলা করেন, দেখেন, নিজেরা দেখেন, আবার আমরা বসবো খুব সহজে। ধন্যবাদ। আপনারা কোশ্চেন করতে পারেন, দাঁড়াবেন, কোশ্চেন করবেন, আর কোশ্চেন না থাকলে আমরা শেষ করে দেবো। আমি মনে করি যে ভাই যারা বলেছে, আমরা যা বলেছি, আপনাদের খুব বেশি কোশ্চেন থাকার কথা না, তারপরে যদি কারো কোশ্চেন থাকে বলেন। আসসালামু আলাইকুম ভাইজান। 4-5 দিন আগে এয়ারপোর্টে দেখলাম একটা লাকিস পুরা মাল সামান নিয়ে গেছে, এটার ব্যাপারে আপনি একটু কিছু বলেন। এয়ারপোর্টে মানুষ বাইরেতে যায়, মা বাবা ভাই বোন আত্মীয় স্বজনের জন্য কিছু নিয়ে যায়, কিন্তু দেখা যায় যে ব্যাগটা সবকিছু রয়ে গেছে। এটার ব্যাপারে আপনারা একটু ভালোভাবে উদ্যোগ নেন, এয়ারপোর্টে যে মানুষের কোনো হয়রানি না হয়। মানুষ 2টা ফোন নিতে পারে না, একটা ফোন নেওয়া যায় না, তাহলে এটা আমরা বিদেশ থেকে আমরা রেমিটেন্স পাঠাতে আছি, বাংলাদেশে আমরা হেল্প করতে আছি, কিন্তু আমাদের কোনো কিছুরই উপকার আসে না। আমরা বাংলাদেশের থেকে দেশে কি কারণে আসছি? মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সবাই একটু ভালো রাখার জন্য। থ্যাংক ইউ ভাই, আসসালামু আলাইকুম। হ্যাঁ, এটা আগে বড় সমস্যা ছিল, এখন কিন্তু অনেক মাইনর এবং রেয়ার ঘটে। তারপরে যেটা ঘটেছে এটা আপনি দেখবেন, এর আগে ঘটেছে যখন, এটা কিন্তু এখন যেহেতু সিসি ক্যামেরা আছে, একটু কমপ্লেন করলে কিন্তু যথাযথ ব্যবস্থা নেওয়া হয়, সুযোগ সৃষ্টি হয়েছে এখন। যেটা এমন না যে কিছু করলে এটাকে আইনগত প্রতিকারে আনা যাবে না। তো যা করেছে সেটা আপনার রিয়ালিটি ঘরে এখন, এবং সেটার ব্যাপারে আপনার প্রতিকার পাবেন যদি কমপ্লেন করেন। আর এমনিতে তো আমাদের ক্যাম্পেইন আছেই যাতে এয়ারপোর্টের অবস্থা উন্নতি করে, একটা মিডিয়াও করে, এবং সরকারের পক্ষ থেকে ব্যবস্থা। আর কারো কোনো প্রশ্ন থাকলে একটু করতে পারেন, উনি অ্যান্সার করবেন। আমার মনে হয় আর কোশ্চেন নাই, আপনারা খেয়ে যাবেন, খাবারের ব্যবস্থা আছে, আর আমাদের মোটামুটি আছে। এখন আমাদের এখানে একজন মুক্তিযোদ্ধা আছে, ওনার একটা বই আছে, সেটা উদ্বোধন করবেন প্রফেসর ডক্টর সাইদুল হক। ক্যান ইউ কাম প্রফেসর ডক্টর সাইদুল হক?
আর আমাদের চিফ গেস্ট মন্দির মোর্শেদ উনি এবং দুইজনেই এই বইটি উদ্বোধন করবেন। যেহেতু আমাদের এটা এই ব্যানারের আওতায় পড়ে না, সুতরাং উনি এই ব্যানারের ছাড়া এই জায়গা বসে করবেন। এখন এই বইটি উদ্বোধন করবেন আমাদের শ্রদ্ধেয় অ্যাডভোকেট মন্দির মোর্শেদ এবং শ্রদ্ধেয় ডক্টর প্রফেসর সাইদুল হক চৌধুরী, উনি প্রাক্তন ভাইস চ্যান্সেলর নোয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি। এখন মনোপুত্র করবেন ডক্টর সাইদুল হক চৌধুরী এন্ড অ্যাডভোকেট মন্দির মোর্শেদ। ধন্যবাদ। যদি ডক্টর সাইদুল হক আপনাকে কিছু বলতে চান লেখক সম্পর্কে বলতে পারেন। প্রশ্ন কে করবে? আমরা এখানে আজকে হয়তো কোটি কয়েকজন কমিউনিটির মানুষ এখানে আসছি, তাই তো আমাদের এই বিশাল বড় আমরা বাংলাদেশি কমিউনিটিরা, তো এদের কাছে এই যে আজকের যে অনুষ্ঠান, আজকের যে মেসেজ, এটা পৌঁছায় দেওয়ার জন্য আপনাদের কি করণীয় বা আমাদের কি করণীয় আছে, এটা যদি আপনি বলতেন তাহলে একটু ভালো হতো। আপনি তো জানেন মানুষের কাছে, ম্যাস পিপলের কাছে আমরা যখন পৌঁছাই দিব যে আমরা কি কাজ করতেছি, এটা একমাত্র মাধ্যম হচ্ছে মিডিয়া। আর আমরা তো এখানে কাজ করেই যাচ্ছি, সেমিনার করছি, প্রথমবার উদ্বোধন করছি, আজকে আমাদের দ্বিতীয় প্রোগ্রাম, অলপের জানেন হয়েছে এটা, টিভিতেও আমরা দিয়েছি কিন্তু অলরেডি যে আজকের প্রোগ্রামের জন্য। তো মিডিয়ার মাধ্যমে আমরা পেপারে হতে পারে, নিউজ পেপারে হতে পারে, টিভি হতে পারে, তারপরে আমরা যে প্রসপেক্টাস দিয়েছি এগুলোর মাধ্যমে একজন থেকে একজন এইভাবেই কিন্তু পুরো গোটা কমিউনিটিতে ছড়িয়ে দেবে। আপনি অনেক ধন্যবাদ। প্রশ্ন হচ্ছে বাংলাদেশে একটা সমস্যা, যিনি বক্তব্য উনিও বাংলাদেশে, যিনি ডিস্টার্ব করতেছে উনিও বাংলাদেশে, এক মহিলা। এটা হচ্ছে আসলে মা ছেলের মধ্যে। হাজব্যান্ড মারা গেছেন, উনি হাই অফিসার ছিলেন। হাজব্যান্ড মারা যাওয়ার পর উনি যে বাড়িতে থাকতেন, আসলে মহিলা একটু মানসিকভাবে একটু কিছুটা বেজড়া। উনি যে বাড়িতে থাকতেন, হাজব্যান্ডের বাড়ি, ওই বাড়ি থেকে ভয় দেখিয়ে বা যে কোনো ভাবে ছেলে ওনাকে বের করে দিচ্ছে। ছেলে বলতেছে যে ওই বাড়ি সম্পূর্ণ পেইড আপ না, ওনারা বাইক হয়ে দেখে বলতেছে আমাদের কথা ছিল যে যদি পেইড আপ না হয় কত বাকি আছে ওটা আমরা পে করে দেওয়ার চেষ্টা করব। না, পেনশন তো যিনি রিটায়ার করেছেন উনি যিনি চাকরি করতেন তার বংশধর যদি হয় বা তিনি যদি হন তাহলে পেনশনের জন্য তো বিধান আছে। ওনার স্পাউস হলে তো যখন ওনার হাজবেন্ড যখন চাকরি থেকে গিয়েছেন তখন সেখানে আবেদন করতে হয়, টাইম টেবিল আছে, টাইম টেবিলের মধ্যে আবেদন না করলে তো পেনশন পাওয়া যায় না। এখন উনি যে মেন্টালি উনি তো মুভ করবে যে কেউ তো নাই। আচ্ছা, উনি যদি মেন্টালি ওনার ছেলে মেয়ে আছে কিনা, ওনার ছেলে প্রবলেম করতেছে। না, ওনার যদি মেন্টালি আপসেট হয় তাহলে ছেলে আবেদন করতে হবে। ওনার ছেলে যে প্রবলেম করতেছে, এটা মা ছেলের মধ্যে ছেলে এই সব প্রবলেম হচ্ছে ছেলে। না, ছেলে যদি এখন ওইখানে আবেদন কি কেউ করেছে পেনশনের জন্য? কেউ করার পরে কেউ নাই, তাহলে আপনার ওয়াইফকে বলেন যে কোনো মাধ্যমে উনি একটু ডিস্টার্ব হলেও অন্য কোনো কারোর সহযোগিতা নিয়ে পেনশনের জন্য আবেদন করে দেয়। পেনশনের জন্য আবেদন করে দিলে তখন প্রসেস হবে। আর ওই পেনশন যদি প্রসেস করার ক্ষেত্রে ছেলে যদি বাধা দেয় তখন হয়তো আমরা কথা বলতে পারবো যে ছেলের বাধাটা যাতে কোনো অ্যাকসেপ্ট করানো হয়, অ্যাকসেপ্ট করানো হয়। এবং আরো ওনার একটা পাওনা ছিল, উনি একটা প্রাইভেট কোম্পানিতে জব অবস্থায় মারা গেছেন। আমরা শুনছি যে ওনার বেনিফিট হিসাবে ওনাকে 1.5 কোটি টাকা দেওয়া হয়েছে, মানে এই 2 কোটি টাকাও কিন্তু উনি পাই নাই, কিন্তু উগ্র করে ফেলছে। কে উগ্র করে ফেলছে এগুলো ফাইন্ড আউট করা যাচ্ছে। সেইটা যারা প্রাপ্য টাকাটা তাদেরকে এই ব্যাপারে কমপ্লেন করতে হবে যে তার
কোনটাকে আরেকজনের হাতে নিয়ে গেছে সেই অভিযোগটা তাকে করতে হবে। সে যদি ডিস্টার্ব হয় বা ধরেন মানসিক অসুস্থ হয় তাহলে তার পক্ষে কেউ করবে। এখন আমরা যদি লয়ার নিয়ে রিভিউ করতে চাই বা রিপোর্ট রাখছেন থ্রু দিয়ে যদি আমরা আগাতে চাই, আগে তো আপনাকে আপনার তো পেনশনের কোনো সিস্টেমে আপনি এখন আসেন নাই, ওইটা তো পেনশনের ব্যাপারটা বাকি। পেনশনটা যেটা হচ্ছে পেনশনটা 100% উনি নিয়ে গেছে, এখন সামান্য যেটা পায় ওইটা হয়তো ইয়ে করা যাবে, কিন্তু ওই যে বাড়ি দখল করে রাখছে উনি এখন হোটেলে বাড়ি দখল করে কি রাখছে ছেলে, ওই যে ছেলে মনে হয় ভাড়া দিয়ে গেছে, ওনাকে তো রাখতে নিয়ে গেছে। এটা তো ওই ভদ্রমহিলা কি ওখানে তো তার অধিকার আছে বাড়িতে, তাই না? অবশ্যই তো একটা অংশ পাবে, কিন্তু আসলে পাবে এই ব্যাপারে সে প্রতিকার করতে পারে। আমরা একটা করেছি তো, আমাদের এক ডাক্তার ওনার মাকে উনি বাসা থেকে বের করে দিয়েছিলেন, ওটা কিন্তু আমরা হাইকোর্টে রিট করে তারপরে তাকে আপনার সেখানে ইয়ে ব্যবস্থা করেছি। আমরা সেন্টারের জন্য গভর্নমেন্টকে কোর্ট অর্ডার দিয়েছে তার থাকা খাওয়ার ব্যবস্থা করার জন্য।
Yeah.
যাও রে অকুল দরিয়ার মাঝে আমার ভাঙা নাও রে মাঝি মায়া যাও রে ওরে দেশে বিপাকে যাও বেটা মহারাজা পশিনা জানিবে ও পাড়া পশিনা জানিবে জানে তার মায়োর মাঝি বাইয়া যাও রে মাঝি বাইয়া যাও রে অকুল দরিয়ার মাঝে আমার ভাঙা নাও রে মাঝি বাইয়া যাও রে বাইয়া যাও রে